আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, কথা শোনা যাচ্ছে কিনা বলো, যে কয়জন আছো। কথা শোনা যাচ্ছে কিনা আর সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু ইনশিওর করো। ব্ল্যাক ড্রেস পরলে একটা ঝামেলা। আজকে আমরা ফিজিক্সের মডার্ন চ্যাপ্টার পড়বো। মডার্ন চ্যাপ্টার পড়ে আজকে আমরা সবাই আধুনিক হয়ে যাব। সবাই তাড়াতাড়ি ফ্রেন্ডদের মেনশন দাও। যারা যাদের যাদের বন্ধু বান্ধব অনাধুনিক অনাধুনিক তাদেরকে মেনশন দাও, আজকে আমরা আধুনিক করে ছাড়বো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের প্রাচীন ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো। আদাব ভাইয়া। আদাব। কেমন আছো তোমরা? আমরা জাস্ট 1 মিনিট ওয়েট করব, 1 মিনিট ওয়েট করে ক্লাস শুরু করে দিব। আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আর সবকিছু ঠিক মতো দেখা যাচ্ছে কিনা খালি এইটুকু জানাও। ওকে ওকে ওকে, শোনা যায়। হুম হুম। আদাব আদাব। ওকে, অল ক্লিয়ার, চলো আমরা শুরু করতে থাকি। তো দেখো, আমরা আজকে কি করব, মডার্ন ফিজিক্স পড়বো, ঠিক আছে। মডার্ন ফিজিক্সে আজকে আমাদের বেশি টাইপ নাই, জাস্ট 4টা টাইপ, আর এই 4টা টাইপ থেকেই তোমাদের কোশ্চেন যদি আসে আসবে। এইখান থেকে জাস্ট একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে 23-24-এ। আর বিগত কোনো বছরে তেমন একটা আসে নাই, এগ্রি ক্লাস্টারে আসে নাই। আর তোমরা যদি বাকৃবিতে চিন্তা করো তাহলে 17-18 সেশনে লাস্ট আসছিল, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটাতে যেমন ইম্পর্টেন্ট তেমন একটু টাফ কিছু কিছু জিনিস আছে, ক্যালকুলেশনে একটু প্যারা খাবা। তো এই চ্যাপ্টারটা আমি একদম শুরু থেকে যেই কয়টা টাইপ তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেই কয়টা টাইপ দেখা দিব। একদম এই ক্লাসে তোমরা বস হয়ে যাবে। আর তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো, ঠিক আছে। পোলাপান ধীরে 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 এরকম কমে যাচ্ছে কেন? তো তোমরা কি ফ্রি কিছু চাও না নাকি? আচ্ছা দেখো, তাহলে আজকে আমরা কি করব, ফার্স্টে সূত্রাবলী দেখবো। সূত্রাবলী এই টাইপের ভিতরে কি কি আছে, এই টাইপের ভিতরে তোমাদের প্যারাদায়ক কিছু সূত্র আছে, সেটা দেখাবো। তারপরে ভর শক্তি সম্পর্ক, এই যে আমাদের আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র, এটার আন্ডারে। তারপরে ফটো ইলেকট্রিক ক্রিয়া, এটা এইখানে তোমার হচ্ছে ধাতব পদার্থে একটি আলো গিয়ে কিভাবে সেইখান থেকে ইলেকট্রন মুক্ত হয়, কত বেগে মুক্ত হয়, এটা এই টাইপের আন্ডারে, ঠিক আছে। আর এই যে কম্পটন ক্রিয়া, অনিশ্চয়তা নীতি, আর একটা হচ্ছে কৃষ্ণ বস্তু, যেটা আমাদের লেস ইম্পর্টেন্ট বাট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি যদি বলি তাহলে সূত্রাবলীকে আমি 3 স্টার দিব, এখানে 2 স্টার, এটাও 2 স্টার, আর এটা 1 স্টার, ঠিক আছে। তো চলো এখন আমরা দেখি ফার্স্টে সূত্রাবলী।
সূত্রাবলীর ভিতরে কি কি আছে? ফার্স্টে হচ্ছে আমাদের দৈর্ঘ্য সংকোচনের, তারপরে হচ্ছে ভরের, সময়ের। এই সূত্রগুলোর ক্ষেত্রে দেখো আমরা অনেকেই প্যাচ খাই। ফার্স্টে দেখো এখানে আমরা কি বলি, এল, এটা কি? এটা হচ্ছে গতিশীল দৈর্ঘ্য। গতিশীল দৈর্ঘ্য। এটা কি? এটা হচ্ছে স্থির দৈর্ঘ্য। তারপরে আবার এম, এম এটা কি? গতিশীল, গতিশীল ভর। আমি জাস্ট গতিশীল লিখি, ঠিক আছে? গতিশীল, আর এটা হচ্ছে স্থির। কিন্তু এইখানে যায় ভাই আমাদের হচ্ছে প্যাচ লেগে যায়, যে টি এর ক্ষেত্রে আমরা এম নটের ক্ষেত্রে স্থির দিচ্ছি, তারপরে এম এর ক্ষেত্রে গতিশীল দিচ্ছি, বা টি নটের ক্ষেত্রে এটা ভাই গতিশীল আমরা কেন দেই? গতিশীল, আর এটার ক্ষেত্রে আমরা আবার স্থির দেই। ঠিক আছে, এই এই প্যাচটা আমাদের লেগে যায়। কোশ্চেন সলভ করতে যাও দেখি টি নট ধরবো না টি ধরবো, এটা আমাদের কনফিউশন হয়ে যায়। ঠিক আছে, তো এইটা আমরা পড়বো না। আমরা কি দেখবো এখানে? আমরা পুরো টার্মটা দেখবো যে অ্যাকচুয়ালি আসলে কি বোঝায়, তোমাদের প্যাচ যেন না লাগে। এল ফর কি? এল, এটা সবসময় মনে রাখবে, স্থির গতিশীল সাপেক্ষে, গতিশীল বস্তুর সাপেক্ষে, গতিশীল বস্তুর সাপেক্ষে। আর এল নটটা কি? এল নট হচ্ছে স্থির বস্তুর সাপেক্ষে। আমাদের এই সাপেক্ষ টার্মটা উল্লেখ করি না, এজন্য আমাদের ভুল হয়ে যায় আর কি। তারপরে এমটা কি? এম হচ্ছে, আচ্ছা, এটা স্থির, এটা স্থির, স্থির পর্যবেক্ষক। আর এটা হচ্ছে গতিশীল। দাঁড়াও আমি এক্সপ্লেন করতেছি কেন গতিশীল আর স্থির। তারপরে এটা আবার স্থির পর্যবেক্ষক, এটা আবার গতিশীল পর্যবেক্ষক। এটাও সেম, টি হচ্ছে স্থির পর্যবেক্ষক, আর টি নট হচ্ছে গতিশীল পর্যবেক্ষক। দেখো এটা স্থির পর্যবেক্ষক আমি কেন বলতেছি, লাইক ধরো এইখানে এটা হচ্ছে পৃথিবী, বা এখানে তুমি অবস্থান করছো, তোমার ফ্রেন্ডকে তুমি হচ্ছে গতিশীল অবস্থায় বা আলোর বেগের কাছাকাছি বেগে তাকে তুমি নিক্ষেপ করতেছো। তোমার ফ্রেন্ড এই বরাবর আলোর বেগে যাচ্ছে, এই যে তুমি যে দেখতে পাচ্ছ তোমার ফ্রেন্ডের গতি, তুমি হচ্ছে স্থির পর্যবেক্ষক, আবার আর হচ্ছে এই তোমার ফ্রেন্ড কি? গতিশীল পর্যবেক্ষক। তোমার সাপেক্ষে এর দৈর্ঘ্য মনে হবে ছোট, কিন্তু তোমার ফ্রেন্ডের কাছে ওই দৈর্ঘ্য সেম লাগবে। ঠিক আছে, আবার সেম জিনিস এই ক্ষেত্রে তোমার সাপেক্ষে এর ভরটা মনে হবে যে বেশি, এর ভর বেশি লাগবে, বাট তোমার ফ্রেন্ডের কাছে ভর সেম লাগবে। আবার এর ক্ষেত্রেও সেম, টাইমের ক্ষেত্রেও সেম। তোমার কাছে মনে হবে তোমার ফ্রেন্ড ওইখানে অনেক টাইম কাটায় আসছে, কিন্তু সে তো জানে সে এখানে, তার কাছে মনে হবে সে সেম সময়ে কাটায় আসছে। এটা যদি এখন আমি একটা এক্সাম্পলের সাথে ধরি, আচ্ছা তোমাদের এখানে আরেকটা জিনিস বলি, যে আলোর বেগের কাছাকাছি বেগে যদি কেউ ভ্রমণ করে, তোমার কাছে, তুমি যদি স্থির পর্যবেক্ষক হও, তোমার কাছে মনে হবে তার দৈর্ঘ্য আর ভর, মানে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, দৈর্ঘ্য হচ্ছে কমছে, সরি, তার দৈর্ঘ্য কমছে বাট তার ভর বৃদ্ধি পাইছে। সময়ও তোমার কাছে মনে হবে সে ওইখানে অনেক সময় কাটাইছে, মানে অনেক কম সময় কাটাইছে, বাট তোমার ফ্রেন্ডের কাছে মনে হবে সে ওইখানে সেম সময়ই কাটাইছে। যখন সে পৃথিবীতে আসবে তখন কিন্তু তার দৈর্ঘ্য, বা সে যখন স্থির হবে তার দৈর্ঘ্য সেমই হবে, ভর কিন্তু আর কি ভরও সেমই থাকবে, বাট এই যে টাইমটা আর কি কমে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমার কাল দীর্ঘায়নের নীতি। তো এখন এটা যদি তোমার মজা মজা করে মনে রাখতে চাও, লাইক কাকে ধরবো? আশিক, ধরো আশিক, সে হচ্ছে বাকৃবিতে আসছে, এসে তার একটা সিনিয়র আপুকে পছন্দ হয়েছে। ঠিক আছে, পছন্দ হয়েছে, বাট হচ্ছে তার সিনিয়র আপুটা তার থেকে লম্বা, একটু আর কি হেলদি, আর কি বলা যায়, একটু হেলদি, আর তার থেকে বয়সে তো অবশ্যই বড়।
এখন তার মনে হয়েছে সে তো ওই যে ফিজিক্স পড়ে আসছে, সে হচ্ছে সাইদ ভাইয়ার ফিজিক্স ক্লাস করছে, ঠিক আছে, ক্লাস করে সে এখন তার সাথে ডিসকাস করতেছে, আপু আপনার তো বয়স আমার থেকে বড়, আপনার সাথে তো আমার যাবে না, তাইলে কি করা যায়, আপনাকে আমি আলোর বেগের কাছাকাছি বেগে ভ্রমণ করাই। এখন আলোর বেগের কাছাকাছি ভ্রমণ করাইলে কি হবে, এই যে সে কনসেপ্ট পড়ছে, হাইটও ছোট হয়ে যাবে, তারপরে আবার হচ্ছে তার একটু আর কি ওই যে ওজন যে বৃদ্ধি ছিল, ওজন যদিও বেড়ে যাবে, মানে তার আপু চিকন ছিল, ওজন একটু বাড়ানো লাগবে, তাহলে কি করবে, ওজন বাড়ানো লাগবে, তাহলে কি সে হচ্ছে এই যে আলোর বেগের কাছাকাছি পাঠাবে। আবার এই যে সে আলোর বেগের কাছাকাছি ভ্রমণ করলে পৃথিবীতে এসে তার বয়স, তার যে জুনিয়র মানে ওই ছেলেটা কে আশিক, আশিকের থেকে হচ্ছে বয়সে কম হয়ে যাবে। এই কনসেপ্ট নিয়ে সে তাকে পাঠাইছে আলোর বেগের কাছাকাছি, সে অনেক দিন ভ্রমণ করছে, করে পৃথিবীতে আইসে দেখে যে ঠিক আছে আশিকের থেকে তার বয়স কমছে, বাট সে যেরকম লম্বা ছিল তেমনই আছে, তার ওজন যেমন ছিল তেমনই আছে। তাহলে এটার ইফেক্ট পড়ে না হচ্ছে ওজন আর দৈর্ঘ্যের উপরে, জাস্ট এটা কার উপর ইফেক্ট পড়ে, এটা হচ্ছে সময়ের উপরে পড়ে। আমি স্থির পর্যবেক্ষক বা আশিক স্থির পর্যবেক্ষক, আশিকের সাপেক্ষে ওই আপু যখন ভ্রমণ করতেছে তখন মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আপুকে তো এখন আমার থেকে হাইটে ছোট লাগতেছে, আর আপুর ওজনও একটু বেশি লাগতেছে, বাট যখন সে পৃথিবীতে স্থির অবস্থান করবে তখন তার হাইটের মেটার করবে না, বা হাইট যে আগের অবস্থানে ছিল সেটাই থাকবে, আবার তার ওজন যেটা ছিল সেটাই থাকবে। তাহলে কিসের পরিবর্তন হবে, শুধু শুধু পরিবর্তন হবে তার টাইমের। ঠিক আছে, এটুকু বুঝতে পারছো? এইটুকু না বুঝলেও হবে, তুমি জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখো, এল হচ্ছে স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে দৈর্ঘ্য, এল নট হচ্ছে গতিশীল পর্যবেক্ষকের সাপেক্ষে দৈর্ঘ্য, আবার এম নট হচ্ছে গতিশীল পর্যবেক্ষকের সাপেক্ষে দৈর্ঘ্য, মানে এম গুলা বা এম নট, এল নট, টি নট ব্যতীত যা আছে সব হচ্ছে স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে। ঠিক আছে, জাস্ট এইটুকু মাথায় রাখো। ঠিক আছে, আর এইখান থেকে তোমার আবার অনুসিদ্ধান্ত আকারে এই সূত্রগুলা চলে আসছে। এটা কি, এটা হচ্ছে ভরের সূত্র। ভর একটা কি গতিশীল আর একটা স্থির, আমি কোনটা বলছি, এম নট বা এই নট যুক্ত সবগুলাই হচ্ছে গতিশীল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেও বলা লাগবে আবার, এটা হচ্ছে ক্ষেত্রফলের, আর এটা হচ্ছে ঘনত্ব। ঠিক আছে, তাহলে এখানে কি কি আছে, দৈর্ঘ্য, ভর, তারপরে সময়, ভরবেগ, ক্ষেত্রফল, তারপরে আরেকটা হচ্ছে ঘনত্ব। দেখো সবগুলাতেই রুট আছে, বাট এই যে এই ঘনত্বের উপরে কিন্তু রুট নাই, এটা জাস্ট মাথায় রাখো। ঠিক আছে, বলো তোমাদের এই পর্যন্ত কোনো প্রবলেম আছে, সূত্র আর ভুল হবে তোমাদের? তাহলে চলো, সূত্র যেহেতু শেষ, আমাদের এখানে আর বুঝার কিছু নাই, আমরা এখন ম্যাথের দিকে চলে যাই। তাহলে দেখো কি বলছে এইখানে, একটি মিটার স্কেল 0.80 বেগে গতিশীল থাকলে তার চলমান দৈর্ঘ্য কত, তার চলমান দৈর্ঘ্য বলছে। এটা চলমান দৈর্ঘ্যটা কার সাপেক্ষে হয় ভাইয়া, স্থির স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে চলমান হয়। তাহলে এইখানে আমার কি চলমান দৈর্ঘ্য, বা কি বলতে পারি স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে তার দৈর্ঘ্য কত, তাহলে এখানে আমার কি বের করা লাগবে, এল, এল বের করতে হবে। আর আমরা কি জানি, এল অবশ্যই এল নটের থেকে ছোট। এখানে এল নট কোনটা, এল নট হচ্ছে তোমার এই যে একটি মিটার স্কেল, এই যে এল নট, একটা মিটার বলছে না, 1 মিটার, তাহলে এই 1 মিটারটাই হচ্ছে এল নট। আর 0.8 সি এটা কি, ভি, মানে বেগ, বেগ, এটা হচ্ছে বেগ। এখন আমরা তাহলে সলিউশন করতে পারি, এল ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 - v² / c²। এল নট, এখানে এল নটের মান কত, 1 মিটার, 1 মিটার ইন্টু রুট ওভার 1 - v², এর মান কত এখানে 0.80 সি, 80 সি ডিভাইডেড বাই সি, পুরোটার উপরে হোল স্কোয়ার। এখন যারা তোমরা আর কি ম্যাথ করতে করতে বা ফিজিক্সের প্র্যাকটিস গুলো করতে করতে তোমাদের যাদের হচ্ছে হাত ক্লিয়ার হয়ে গেছে, এখানে তোমরা সি না দিলেও হবে, এইটুকু দিয়েই বুঝতে পারো যে আমি সি স্কোয়ার কেটে দিতে পারি, আর এখানে 0.80 থাকে। ঠিক আছে, তাহলে ওয়ানটাও এখানে আমি আর লিখলাম না, রুট ওভার 1 - এই যে 0.8 এর উপরে বর্গ করলে কত হয়, 0.64, 8 8 64, তাহলে 0.64। এখন 1 থেকে 0.64 বাদ দিলে কত হয়, 0.36, 0.36, এটার উপরে রুট করলে কত হবে ভাইয়া বলো তো, 0.6। ঠিক আছে,
আমার হ্যান্ড ক্যালকুলেশন ডান, কোনো প্রবলেম আছে? 0.60 মিটার। ওকে, বুঝছো বুঝছো? ওকে 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 ওকে। সরি ফাতেমা, সরি, তোমাকে আগে প্রিকশন দেওয়া উচিত ছিল, যে এখন আমি একটা উদাহরণ দিতে যাচ্ছি বাস্তবধর্মী। তাহলে দেখো, এই যে এই ম্যাপটা করো, একটি মিটার স্কেলের প্রস্থ বরাবর আলোর বেগে চললে, ঠিক আছে, আলোর বেগে চললে দৈর্ঘ্য কি হবে? চলো আমরা হিসাব করি। সলিউশন, L is equal to L naught root over 1 minus, এখানে V আর C সেম, V is equal to C, তাই তো? তাহলে V স্কয়ার বাই V স্কয়ার, তাহলে L naught root over 1 minus 1 is equal to 0। যারা যারা এইভাবে করবে তাদের জন্য আসসালামু আলাইকুম। ভুল। এখানে কি বলছে দেখো তো, একটি মিটার স্কেল প্রস্থ বরাবর, যদি প্রস্থ বরাবর যায় আর এখানে গতিশীল দৈর্ঘ্য চায়, প্রস্থ বরাবর গেলে কি দৈর্ঘ্যের কোনো পরিবর্তন আছে ভাইয়া? কোনো পরিবর্তন নাই। তাহলে একটি মিটার স্কেলে যদি প্রস্থ বরাবর যায় তাহলে তার দৈর্ঘ্যের তো কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা কি হবে? 1 মিটার, দৈর্ঘ্য সেমই থাকবে। বুঝতে পারছো? পরীক্ষার হলে কিন্তু এটাই ভুল হয়, ওইখানে আমরা দেখি না যে দৈর্ঘ্য বলছে নাকি প্রস্থ বলছে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে দেখো, একটি মহাশূন্য যান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্যে অতিবাহিত 2 দিন পৃথিবীতে অতিবাহিত 4 দিনের সমান হবে। চলো এটা সলভ করি। সলিউশন, তোমরা কি এখানে কোনো শর্টকাট শিখতে চাও? ঠিক আছে, চলো দেখি শর্টকাটের মাধ্যমে এটা পারা যায় কিনা। একটা শর্টকাট নোট লিখে রাখো। ভি, যখন আমাদের বেগ নির্ণয় করতে বলবে তখন ভি রুট ওভার 1 মাইনাস ছোট মান ডিভাইডেড বাই বড় মান, পুরাটার উপরে হোল স্কোয়ার ইন্টু সি। ওকে, তাহলে এখন রুট ওভার 1 মাইনাস, এখানে ছোট মান কোনটা বড় মান কোনটা আমি জানি না, কোনটা কতদিন, 2 হচ্ছে ছোট আর 4 হচ্ছে বড়, তাহলে 2 উপরে নিচে 4, দুইটার উপরে বর্গ ইন্টু সি। এটা দিয়ে এটা কাটলে কত হয়? 2 রুট ওভার 1 মাইনাস 1/4। তাহলে এখানে 4 থাকলো, তারপরে এখানে 4 এর থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে 3, এটার উপরে রুট ইন্টু সি। তাহলে ক্যালকুলেশন করলে কি আসে? রুট 3/2 ইন্টু সি। এটাই অপশনে আছে? হ্যাঁ আছে, এই তো অ্যান্সার। এখান থেকে যদি তোমাকে আরো ছোট শর্টকাট বলি, সেটা হচ্ছে যখনই দেখবে যে এখানে 2, 4 বা দ্বিগুণ কথা উল্লেখ থাকবে, এর বেগ হবে রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 ইন্টু সি। মানে দ্বিগুণ থাকলেই সেখানে রুট ওভার 3/2 এটা লিখবে। এটা যে অপশনে আছে দাগা দিবে। এখানে জাস্ট তুমি যদি কোনো একটা আভাস পাও যে এখানে দ্বিগুণ আছে, কোশ্চেনে দ্বিগুণ আছে, লাইকে যে এখানে 2 দিন আর 4 দিন, এই দুইটা যদি 4 ডিভাইডেড বাই 2 করা হয় তাহলে এই যে দ্বিগুণ, যদি এরকম দ্বিগুণের কোনো টার্ম তুমি আভাস পাও তাইলে ওটা রুট ওভার 3/2 লাগা দিবে। দেখার টাইম নাই আর, ঠিক আছে? তো এইভাবেই তুমি পরীক্ষার হলে টাইম সেট করতে পারবে। আর এই শর্টকাট শিখাইছি, তোমরা কয়জন আছো? 75 জন। এটা কিন্তু তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করো না, ঠিক আছে? তোমরা কষ্ট করে ক্লাস করতেছো, ফ্রেন্ডের কেন বলবা? তোমরা কি এরকম করবা? না, তোমরা সবাইকে ক্লাসে নিয়ে শিখবে, ঠিক আছে? আগেরটা 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 দেখো, এখানে কি বলছে, একটি মিটার স্কেলে প্রস্থ বরাবর, কোন দিক বরাবর গেছে? প্রস্থ বরাবর। লাইক দেখো, এটা হচ্ছে একটা মিটার স্কেল, যদিও মিটার স্কেল সোজা হয়, এখানে বাঁকা হয়েছে। প্রস্থ বরাবর গেছে, প্রস্থ বরাবর মানে কোন দিকে? এই দিক বরাবর না, সে চলতেছে হলো এই দিক বরাবর, তার গতি এই দিক বরাবর, তাহলে তার সংকোচন হবে কোথায়? প্রস্থ বরাবর। মানে সে হচ্ছে এইরকম আর কি চুপসে যাবে বা চিকন হয়ে যাবে। যদি ছিল এরকম, তাহলে যদি আলোর গতির কাছাকাছি বেগে যায় বা আলোর বেগে যায়, তাহলে তার আলোর বেগের কাছাকাছি গেলে এরকম চিকন হয়ে যাবে। তার কি দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। যদি বেগটা এই দিক বরাবর বা গতিটা যদি এই বরাবর হইতো তাহলে তার দৈর্ঘ্যটা ছোট হয়ে যাইতো। বুঝছো? আর যেহেতু আলোর বেগের কাছাকাছি যাচ্ছে, তাহলে এইখানে প্রস্থ হয়ে যাবে হলো 0, প্রস্থ 0 হয়ে যাবে, বাট এখানে দৈর্ঘ্য থাকবে।
এখন আবার বইলো না যে ভাই প্রস্থ শূন্য হয়ে গেলে তাইলে তো দেখাই যাবে না। ওই যে সুতার মতো চিকন বা একটা চিকন মিলিমিটার বা সেন্টিমিটারে, তখন মিলিমিটার বা মাইক্রোমিটারে হিসাব করতে হবে। বুঝছো? আগেরটা বুঝছো? ওকে। এই আশিককে উদাহরণ দিয়ে কি আশিক ভয় পালাইছে নাকি? আলোর বেগ শূন্য মাধ্যমে সি, শূন্য মাধ্যমের দুটি ফোটন কণা বিপরীত দিক থেকে সি বেগে ধাবমান হলে একটি ফোটনের সাপেক্ষে অপর ফোটনের বেগ কত? সাপেক্ষ মানে কি আপেক্ষিক বেগ না? চলো এটা আমরা আপেক্ষিক বেগের কনসেপ্টে দেখি। সলিউশন, আমরা জানি কি দুইটা বেগ যদি মানে বিপরীত দিকে থাকে আসে, তাহলে দুইটা বেগের কি হয়? যোগ হয়। সি, তাহলে আমরা এখানে কি দিতে পারি? একটা বেগ হচ্ছে দুটি ফোটন কণা, তাহলে একটা বেগ হচ্ছে এ বেগ, ভি অফ এ, আরেকটা তো নাই, তাহলে এখানে কি দুইটা বিপরীত দিকে আছে, তাহলে ভি এ আর ভি বি, তাহলে এখানে ভি এ বি কি হবে? ভি এ প্লাস ভি বি, সি প্লাস সি, টু সি। এটাই অ্যান্সার, তাই না? ভুল। এখানে কি বেগে যাচ্ছে? আলোর বেগে বেগে যাচ্ছে। তোমরা একটা জিনিস মনে রাখবে, কোনো বস্তু বা যে কোনো কিছু কখনো আলোর বেগের থেকে বেশি বেগে যাইতে পারে না। তাহলে ভাই এটা কিভাবে হবে? এখানে আমাদের আলোর বেগের কাছাকাছি আপেক্ষিক বেগের কনসেপ্টটা লাগবে। দেখো, আমরা কি জানি, যখন ভি ইজ লেস দেন সি, তখন যদি দুইটা বস্তু একে অপরের দিকে যায়, এদিকে গেল একটা বস্তু, এদিকে একটা গেল বস্তু এ আর বি, তখন কি হয়? ভি এ বি, ভি এ প্লাস বি, জাস্ট দুইটা বস্তুর বেগের যোগফল করে দিলেই হইতো। বাট এইখানে আমার কি আছে? আলোর বেগের কাছাকাছি মান বা আলোর বেগে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ফর্মুলা দিয়ে কখনোই হবে না। সেই ক্ষেত্রে কি হবে? ভি সি, তাহলে দুইটা বস্তু যদি একে অপরের দিকে যায়, সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা মনে রাখবে একটাই, ভি এ বি ইজ ইকুয়াল টু ভি এ প্লাস ভি বি ডিভাইডেড বাই 1 প্লাস ভি এ ইন্টু ভি বি ডিভাইডেড বাই সি স্কোয়ার। জাস্ট এই ফর্মুলা, ঠিক আছে? এটা হচ্ছে আপেক্ষিক বেগের ফর্মুলা। সেটা কখন? যখন আলোর বেগের কাছাকাছি বেগে যাবে। এখন দেখো তাহলে এখানে কি হবে? এই ফর্মুলাতে যদি আমি এইখানে এইটা বসাই, তাহলে কি আসে দেখো তো? ভি অফ এ বি ইজ ইকুয়াল টু একটা আলোর বেগ সি প্লাস সি ওয়ান প্লাস এখানে সি ইন্টু সি ডিভাইডেড বাই সি স্কোয়ার, এই সি স্কোয়ার এই সি স্কোয়ার কাটা, তাহলে এখানে কি আসে? নিচে আসে কত? টু, উপরে টু সি, নিচে টু, টু টু কাটা, তাহলে কি থাকলো? সি। তাহলে আমি যে ফার্স্টে একটা কনসেপ্ট বললাম যে যে কোনো বস্তুর বেগ কখনো আলোর বেগের বেশি হয় না, এখানে কি সেটা প্রুভ করতে পারছি? যে এখানে যদি দুইটা বস্তু একে অপরের দিকে যায়, আপেক্ষিক বেগের সূত্র অনুযায়ীও সেখানে কত হবে? এর সর্বোচ্চ বেগ বা আপেক্ষিক বেগ কত হবে? সি। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কত? সি। তাহলে এখন তোমরা আবার বলতে পারো, ভাইয়া এখানে তো আপনি দুইটা বিপরীত দিকে যাওয়ারটা দেখাইলেন, তাহলে দুইটা যদি একই দিকে যায় তাহলে ফর্মুলা কি? আমি জাস্ট এখানে ফর্মুলাটা তাহলে দেখাই দেই। দুইটা একই দিকে যাচ্ছে, ঠিক আছে? একই দিকে গেলে আমরা কি লিখতাম? যখন আলোর বেগের থেকে অনেক ছোট হইতো তখন আমরা লিখতাম মাইনাস, যার সাপেক্ষে তাকে ধরে নিয়ে যায় ডান সাইডে মাইনাস করে দিতাম। কিন্তু এই ক্ষেত্রে হবে তোমার যার সাপেক্ষে তাকে এইখানেও মাইনাস, লাইক আমি যদি বলি বি এর সাপেক্ষে এ এর বেগ, বি এর সাপেক্ষে এ এর বেগ, বি এর আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ, তাহলে কি? ভি এ বি বা ভি বি এ, ভি এ মাইনাস ভি বি ডিভাইডেড বাই 1 মাইনাস ভি এ ইন্টু ভি বি বাই সি স্কোয়ার। জাস্ট দেখো দুই জায়গায় উপরে নিচে জাস্ট মাইনাস, আর কিচ্ছু না, ঠিক আছে? জাস্ট এইটুকু মনে রাখবে যে এই ক্ষেত্রে প্লাস আর এই ক্ষেত্রে মাইনাস। আশা করি বুঝছো। ওকে ওকে। আরে ধোকা খেলেই তো শিখবা তোমরা। এই ম্যাথটা কার কার মুখস্থ নাই আমাকে সেটা বলো। এই ম্যাথটা তোমরা লাইফে যতবার করছো আমার মনে হয় না যে এই ম্যাথ তোমাদের আর করে দেওয়া লাগবে, এই ম্যাথটা সবার মুখস্থ হয়ে গেছে।
তাও এখানে দেখাচ্ছি, দেখো একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে এত বেগে, কত বেগে, 1.8 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি মহাশূন্য যানে চড়ে মহাকাশে ভ্রমণে গেলেন। তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে এলেন। বর্তমানে তার বয়স কত? তার বর্তমান বয়স চাইছে। এখন দেখো তো, এই যে এখানে যে 30 বছরটা আমাদের কাউন্ট করা হয়েছে, সেটা কার সাপেক্ষে? অবশ্যই স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে, বা পৃথিবীতে যেই ব্যক্তি ছিল বা ছিলেন তার সাপেক্ষে এটা কাউন্ট করা হয়েছে। সে পৃথিবীতে যে ছিলেন তার সাপেক্ষে কাউন্ট করা হয়েছে, সে মহাকাশে 30 বছর ছিলেন। কিন্তু সে কি অ্যাকচুয়ালি 30 বছর ছিলেন, বা তার বয়স অনুযায়ী বা তার হাতের ঘড়ি অনুযায়ী সে মহাকাশে, মানে তিনি মহাকাশে কত বছর ছিলেন, সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে যে ধরলাম, এই যে এই একজন ব্যক্তি, তিনি যে মহাকাশে ছিলেন তার সেখানকার যে বেগটা, সেটা আমার হচ্ছে T0। ওকে, তাহলে তার কি, এই যে গতিশীল বেগ, তার এই যে গতিশীল সময়, এই গতিশীল সময়টা তাহলে এখানে কি হচ্ছে, T0। বুঝতে পারছো? বুঝতে না পারলেও সমস্যা নাই, ম্যাথ দেখো বুঝতে পারবে। টি, এখানে টি কত দেওয়া আছে, 30 বছর। এই 30 বছরটা কার সাপেক্ষে? অবশ্যই স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে। তাহলে 30 বছর। বাট গতিশীল পর্যবেক্ষকের সাপেক্ষে বা যেই ব্যক্তি মহাকাশে ছিলেন তার তিনি সেখানে কত বছর কাটাইছেন সেটা আমরা জানি না। এখানে আমার কি করা লাগবে, তার মানটা বের করা লাগবে, মানে T0 এর মানটা আমার বের করা লাগবে। তাহলে এখানে আসি ফর্মুলাতে, T ইজ ইকুয়াল টু T0 ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এখন দেখো T0 ইজ ইকুয়াল টু কি হবে, T√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, এখন T0, টি এর মান কত এখানে, 30 ইন্টু √1 মাইনাস ভি স্কোয়ারের মান কত, 1.8 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই সি এর মান কত, একবারে আমি যদি বসাই দিই 3 ইন্টু 10⁸, তার উপরে স্কোয়ার। এখন দেখো এখানে আমার আবার হ্যান্ড ক্যালকুলেশন করা লাগবে। কিভাবে করব? আগে আমি ফার্স্টে 10⁸ কাটে দিই, কোনো প্রবলেম আছে না। এখন 3 দিয়ে যদি আমি এখানে 1.8 নাই, ভাবো এখানে 18 আছে, তাহলে 3 দিয়ে যদি আমি 18কে কাটি তাহলে কত হবে, 6, 3 6 18। এখন দেখো এখানে পয়েন্ট আছে কত ঘর আগে, 1 ঘর আগে, তাহলে এখানে 1 ঘর আগে একটা আমি পয়েন্ট দিয়ে দিব। তাহলে এখানে কি থাকলো, 0.6। এটার ভিতরে আছে 0.6, আর ওই পাশে একটা বর্গ আছে, তাহলে 0.6 এর উপরে যদি আমি বর্গ করি, 0.6 নাই, এখানে কি আছে, 6 আছে, 6 এর উপরে যদি আমি বর্গ করি তাহলে কত আসবে, 36। তাহলে বর্গ মানে কি, ওই সংখ্যাকে 2 বার গুণ, 0.6 ইন্টু 0.6, দুইটার আগেই 1 ঘর আগে দশমিক, তাহলে এখানে টোটাল 2 ঘর আগে দশমিক, 1 মাইনাস 0.36। এখন দেখো 30 ইন্টু 1 থেকে 0.36 বাদ দিলে কত হয়, 0.64, এটার উপরে রুট, তাহলে 64। এখানে 0.64 না, এখানে জাস্ট 64 আছে, 64-র উপরে বর্গ করলে কত হয়, 8 8 64। তাহলে এখন এখানে 64 দেই ইন্টু 0.8, এই যে পয়েন্টটা জাস্ট 1 ঘর পরে হবে। বুঝা গেছে? এখন এইখানে ক্যালকুলেশন করো, তাহলে কত আসে, 8 দিয়ে যদি আমি 3কে গুণ করি, 3 8 24, আর এই যে এই দশমিকের আগে 1 ঘর আর এখানে 0 কাটা যায়, তাহলে এত ইয়ার। এটা কার? এটা হচ্ছে তিনি কত বছর মহাকাশে ছিলেন সেইটা। আমরা অনেকেই এখানে 24 দাগা দিব, বাট এটা তখন কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তার অ্যাকচুয়াল বয়স তো আর 24 না ভাইয়া। এই যে সে 25 বছর যে বয়সে গেছে, তার 25 বছরের আগের বয়সগুলা কি গায়েব হয়ে যাবে? তাহলে এখানে আমার কি করতে হবে, এর সাথে 24 প্লাস 25, 49 ইয়ার। ওকে, কোনো ডাউট আছে এই কোশ্চেনে? বলো বলো বলো, কোনো ডাউট আছে? এই কোনটা কঠিন ছিল? বলো, আগের ইয়াতে কোনো কোশ্চিন আছে আগের টাইপে? এখন আমরা নেক্সট টাইপে যাব। আগেরটাতে যদি কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে বলতে পারো, আমি আবার বুঝাই দিব। ওকে, নাই। এখন আমরা কি ভর শক্তি সম্পর্ক যাব, ঠিক আছে? ভর শক্তির সম্পর্ক এইখানে mc স্কয়ার,
দেখো ভর শক্তি সম্পর্কে জাস্ট আমার এখানে ভর আর শক্তির মধ্যে যে সম্পর্ক সেই রিলেটেড। এখানে কি বলছে ফার্স্টে, ই নট। ই নটটা কি? এটা হচ্ছে বিভব শক্তি বা স্থিতি শক্তি। বিভব শক্তি বা স্থিতি শক্তি, এটা ইজ ইকুয়াল টু এম নট। এম নটটা এখানে কি ভাই? স্থির ভর, ঠিক আছে? এটা হচ্ছে স্থির ভর, স্থির ভর এম নট সি স্কোয়ার। ওকে, ইকে এখানে তাহলে কি হবে? গতিশীল, মানে গতিশক্তি, যেটা কি গতিশীল, তাহলে গতিশীল গতিশক্তি ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এখন দেখো তো এই দুইটা যদি আমি যোগ করি টোটাল শক্তি, তাহলে কি টোটাল শক্তি সমান আমরা কি জানি? ইটি ইজ ইকুয়াল টু বিভব শক্তি প্লাস গতিশক্তি। তাহলে এই বিভব শক্তি আর গতিশক্তি যদি আমি যোগ করি তাহলে কি হবে? এম নট সি স্কোয়ার প্লাস এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এই যে এম নট সি স্কোয়ার, এম নট সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, যেটা একদম আর কি বিখ্যাত লেজেন্ডারি সূত্র, যেটা কে দিয়েছিলেন? আইনস্টাইন। এটা আমরা সবাই জানি, ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। ওকে, এখন দেখো ভর আর হচ্ছে তোমার ভরবেগ আর শক্তির মধ্যে যে একটা রিলেশন, যখন সেটা আলোর বেগের থেকে অনেক অনেক ছোট হয় তখন আমরা সেটা কি লিখি? ই ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। বাট যখন আলোর বেগের কাছাকাছি হবে তখন কি হবে? স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নটের উপর স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4। ওকে, এটা জাস্ট মাথায় রাখবে। যখন আলোর বেগের থেকে অনেক অনেক ছোট হবে তখন ই ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। যখন আলোর বেগের কাছাকাছি হবে তখন সেটা কি হবে? স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নটের উপর স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার 4। এখানে গেল এই ফর্মুলাগুলো জাস্ট। এখন দেখো ফোটনের বৈশিষ্ট্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফোটনের বৈশিষ্ট্য, ফোটন কি? আলোর একটা কণা, জাস্ট এটা মনে রাখবে। ফোটন হচ্ছে আলোর একটা কণা। তাহলে ফোটনের বেগ কি হবে? আলোর বেগের কাছাকাছি, বা আলোর বেগ, ফোটন যেহেতু আলোর কণা তাহলে ফোটনের বেগ আলোর বেগ কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আর এর স্থির ভর শূন্য, আলোর কিন্তু স্থির ভর শূন্য, ফোটনেরও কি স্থির ভর শূন্য। এর কোনো চার্জ নেই। আলোর কি কোনো চার্জ আছে? আলোর তো কোনো চার্জ নাই, এটা কি চার্জ নিরপেক্ষ। তাহলে কি ফোটনেরও কি চার্জ নিরপেক্ষ, বা এর কোনো চার্জ নেই। আলোর যেমন কণা ও তরঙ্গ দুই ধর্মই প্রকাশ করে, ফোটনেরও সেম। এখন দেখো তো এখানে স্থির ভর শূন্য, আমরা ওই পাশে ভরবেগ আর গতি, ভরবেগ আর শক্তির মধ্যে যে আমি একটা রিলেশন দেখছি, তাহলে এইখানে এটা অ্যাপ্লাই করে দেখি কি হয়। কি ছিল রিলেশনটা? স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নটের উপরে স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এটা ছিল রিলেশন। ওকে, এখন এইখানে দেখো স্থির ভর শূন্য বলছে, মানে এই টোটালটা তাহলে কি হয়ে যাবে? শূন্য শূন্য। তাহলে এখানে কি আসবে? স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে ই ইজ ইকুয়াল টু পিসি। এটা কার জন্য? শুধুমাত্র ফোটনের জন্য। ফোটনের জন্য কি ই ইজ ইকুয়াল টু পিসি। এটা কেন বললাম? কারণ এইখান থেকে কোশ্চিন আসে। তুমি যদি এই ফোটনের বৈশিষ্ট্যটা মনে রাখতে পারো তাহলে তুমি এটা ইজিলি বের করতে পারবে। ওকে ওকে, আরে নো যত বড় বলছো। ওকে ওকে, তাহলে এখন চলো আমরা তাহলে কোশ্চিন সলভে যাই। একটি বস্তুকণার ভর কত দেওয়া আছে? 9.1 ইন্টু 10 ইনভার্স 28 কেজি। ওকে, এর পুরোটাই শক্তিতে রূপান্তরিত করা হলো। কি পরিমাণে শক্তি পাওয়া যাবে? এই যে আমাদের আইনস্টাইনের বিখ্যাত ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে দিব জাস্ট, আর কিচ্ছু না। কি ফর্মুলা? ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। তাহলে এম এর মান কত ভাইয়া এখানে? 9.1 ইন্টু 10 ইনভার্স 28 ইন্টু সি স্কোয়ার। সি স্কোয়ারের মান কি আমার লেখা লাগবে এখানে? মানে সি আর কি লেখা লাগবে? আমরা তো জানি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 তার উপরে স্কোয়ার। তাহলে 9.1 ইন্টু 10 ইনভার্স 28 ইন্টু 3 এর উপরে বর্গ করলে কত? 9। 10 টু দি পাওয়ার 8 করলে কত হয়? 8 দুগুণ 16। এখন দেখো এখানে ক্যালকুলেশন আমরা কিভাবে করতে পারি? 9 দিয়ে জাস্ট গুণ, 9 কে 9, 9 9 81। আর এখানে 10 ইনভার্স 28 আর 10 ইনভার্স 6, 10 টু দি পাওয়ার 16 আছে। তাহলে এই দুইটা যদি আমি যোগ করি তাহলে কি আসে?
ইন্টু 10^12। এটা অপশনে আছে? অপশনে নাই। কি আছে? 10^11 আছে, মানে 8.19 ইন্টু 10^11। এক পাশে যদি আমি কমাই, আরেক পাশে আবার কি করতে হবে? বাড়াতে হবে। তাহলে এই পাশে আমি কমাইছি, এই পাশে আমি বাড়াইছি, তাহলে কত আসে? ওকে ওকে ওকে, চলো নেক্সটে যাই। কি বলছে? এই যে দেখো, ফোটনের ভরবেগ আমি দেখাই দিছি, E=PC। এই একটা সমীকরণ। তাহলে এই সমীকরণ থেকে এখন আমি দেখি ভরবেগ P= কি আসে? E/c। আবার E সমান আমরা কি জানি? hf/c। ওকে, hf/c। ডান। আচ্ছা, যদি এইখানে অপশনে এফ না থাকতো তাহলে কি হইতো? এফ এর পরিবর্তে কি আমরা ল্যামডা লিখতে পারি, c/λ। তাহলে সেখান থেকে আবার আমার ক্যালকুলেশন করে দেখা লাগতো। ওকে 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 ওকে। একটি বস্তুর মোট শক্তি এর স্থিতি শক্তির আড়াই গুণ। বস্তু কণার দ্রুত কত? দ্রুত না, এখানে দ্রুতি হবে, ঠিক আছে? দ্রুতি কত? তাহলে কি বলছে? একটি বস্তু কণার মোট শক্তি এর স্থিতি শক্তির আড়াই গুণ। আমি তোমাকে শুরুতেই একটা শর্টকাট ফর্মুলা বলছি, সেটা আমি কাউকে বলতে মানা করছি, ঠিক আছে? এখানেও তোমরা এটা বইলো না, এইখানে জাস্ট ওই ফর্মুলাটাই তুমি অ্যাপ্লাই করে দিবে। কি ফর্মুলা ছিল ভাইয়া? সলিউশন। যখন বেগ নির্ণয় করতে পারবে, যেটার ক্ষেত্রেই হোক, ভর, তারপরে তোমার হচ্ছে দৈর্ঘ্য, বা তোমার সময়, গতিশক্তি, স্থিতিশক্তি, যেই শক্তি বলুক না কেন, এই জায়গায় জাস্ট এই একটাই ফর্মুলা বসাবে বেগের ক্ষেত্রে। ছোট মান ডিভাইডেড বাই বড় মান এর উপরে হোল স্কোয়ার ইন্টু সি। তাহলে 1 তাহলে এখানে কি আসবে? উপরে 1 আর নিচে কত করছে? আড়াই গুণ করছে, মানে নিচে বড় মানটা হবে, উপরে আড়াই, সরি নিচে আড়াই। তাহলে এই টোটালটার উপরে স্কোয়ার ইন্টু সি রুট ওভার। তাহলে 1 - 1 বাই এই 2.5 কে তুমি 25 ধরো, তাহলে 25-এর উপরে যদি বর্গ করো তাহলে কত? 25 625। তাহলে 625। এখানে এক ঘর পর দশমিক, তুমি যদি 2.5 কে দুইবার গুণ করো তাহলে এর পরবর্তী যে ফলাফল আসবে সেটা কি? দুই ঘর সামনে দশমিক হবে, মানে 625-এর এখানে কি হবে? 6.25 হবে ইন্টু সি। এটা এখন আমি কিভাবে করব? 6.25 থেকে জাস্ট 1 বাদ, তাহলে 5.25 রুট ওভার ইন্টু সি। এখন দেখো এটার আমি ক্যালকুলেশন কিভাবে করতে পারি। 5.25 ডিভাইডেড বাই 6.25। ভাই এটা তো ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর লাগবে না, তুমি জাস্ট তোমার ব্রেন খাটাও। 5.25 ডিভাইডেড বাই 6.25, এটা কি কখনো 1 এর উপরে যাবে? এটার মান কি কখনো 1 এর উপরে যাবে? 1 এর উপরে কখন যাবে? যখন 6.25, 5.25 এর জায়গায় 6.25 হবে, তখনই সেটা কি হবে? ধীরে ধীরে 1 এর উপরে যেতে থাকবে। বাট এখানে 5.25 আছে উপরে আর নিচে 6.25 আছে, মানে এইটার মান 1 এর কাছাকাছি হবে, লাইক 1.9 ধরে নিলাম, 0.9। তাহলে এখানে কি 0.9 আমি ধরে নিলাম ইন্টু সি। 0.9 অথবা 0.89 অথবা 0.8889 বা এরকম কাছাকাছি তো একটা মান হবে। তুমি একটা জিনিস দেখবে যে ক্যালকুলেটরে যখন বসাবে 0.9 এর মানটা, মানে এর উপরে যদি রুট করো তাহলে এটা 0.9 এর আশেপাশেই থাকে। আমি ধরে নিলাম যে এইখানে 0.9 এর উপরে যদি তুমি রুট করো 0.9ই হয়েছে, আমি এটাও ধরে নিলাম 0.9 ইন্টু সি। সি এর মান আমরা কত জানি? 3 × 10⁸। এখন জাস্ট এটা ক্যালকুলেশন করে দেখবো যে এর আশেপাশে কোন মান আছে। তাহলে এখানে কি হয়? 3 × 9 = 27, মানে 2.7 সামথিং আসে। 2.7 ইন্টু 10⁸। এটার আশেপাশে কোনো মান আছে? এই যে অ্যান্সার এটাই, খ। তোমরা এখন ক্যালকুলেটরে বসায় দেখো, এখানে এক্সাক্ট মানটা বসায় দেখো, এটার আশেপাশে বা এই মানটাই আসছে। জাস্ট এই এক্সাক্ট মানটা ক্যালকুলেটরে বসাবে, দেখবে এর আশেপাশে মান আসছে। তাহলে আমি কি এখানে হাতে ক্যালকুলেটর নিছি না, জাস্ট আমি এখান থেকে এভাবে হ্যান্ড ক্যালকুলেশন করছি। বুঝছো কিভাবে করতে হবে হ্যান্ড ক্যালকুলেশন? শেষ। আমাদের জাস্ট এই টাইপ আর আরেকটা টাইপ আছে, আমরা অর্ধেক ক্লাস শেষ করে ফেলছি। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? বলো।
বলো বলো বলো, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? সিদ্ধিতা কৈরি, এই যে এ অনেক অ্যাক্টিভ, গুড। হাবিবা ইসলাম ক, ক। সুদীপ, এই ছেলেটাও অ্যাক্টিভ আছে ইনশাল্লাহ। ভাই রুট গেল কই? রুট গেল কই? তুমি জাস্ট ক্যালকুলেটরে 0.9 এর উপরে রুটটা করে দেখো। আমি বলছি যে 0.9 এর উপরে রুট করলে 0.99 বা এরকম যাই আসুক, তুমি জাস্ট 0.9 ধরে নাও, ঠিক আছে? 0.9 এর উপরে রুট করো, রুট করে দেখো 0.99 সামথিং, যেটাকে তুমি 0.9 ধরো, জাস্ট অ্যাজাম্পশন হিসেবে ধরে রাখো, ঠিক আছে? তো ধরে জাস্ট এখানে 3 দিয়ে গুণ করে দাও, বুঝছো? হাবিব কাউসার, বুঝছো? হাবিবি কাউ আর, না ভাইয়া অল ক্লিয়ার, ওকে ওকে, তাহলে চলো এখন নেক্সটে যাই। নেক্সটে কি আছে? নেক্সটে হচ্ছে তোমার ই ইজিক্যাল টু ফাই প্লাস ইকে ম্যাক্স। এটা কিসের সূত্র? ফটো ইলেকট্রিক ক্রিয়া। আচ্ছা, ফটো ইলেকট্রিক ক্রিয়াটা কি? একটা ধাতুর উপরে আলো এসে যদি পড়ে, সে এই আলোটা কি বেগে আসছে তার উপর ডিপেন্ড করে, বা কি শক্তিতে আসছে তার উপর ডিপেন্ড করে এই ধাতু থেকে ইলেকট্রন বের হয়ে যাবে, ঠিক আছে? একটা ধাতু থেকে আমি ইলেকট্রন বের করব, এটাই হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া। তার উপরে কি করব? একটা একটা নির্দিষ্ট শক্তির, বা এই যে এই ফাইটা কি? এই ফাই হচ্ছে সেই ধাতুর শক্তি, ধাতুর হচ্ছে সেই সর্বনিম্ন শক্তি, যেই শক্তিতে ইলেকট্রনটা সে ধরে রাখবে, ঠিক আছে? এই শক্তির থেকে যদি আমি বেশি শক্তি এখানে অ্যাপ্লাই করি, তাহলে সেখান থেকে ইলেকট্রন বের হয়ে যাবে। এটাই হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া। তো এই ই কি? ই হচ্ছে শক্তি। এটা সমান কি লেখা যায়? এইচ এফ ইজিক্যাল টু ফাই সমান কি লেখা যায়? এইচ এফ নট প্লাস ই কে ম্যাক্স মানে হাফ এম ভি স্কোয়ার। এই ফর্মুলা আমি লিখতে পারি যে এখানে এই ই হচ্ছে শক্তি, এটা হচ্ছে কার্যাপেক্ষক, কার্যাপেক্ষক, আর এটা কি? গতিশক্তি, শক্তি, ওকে। এই যে এইখানে যে এফ নটটা আসছে না, এটা হচ্ছে তোমার সূচন কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্ক। ওকে, দেখো এখন এইখানে এই যে এই শক্তি, এখানে আমি একটা ছক লিখে রাখছি, এই ছকটা জাস্ট মাথার মধ্যে ঢুকাও, ঠিক আছে? এটা মুখস্থ করার বিষয় না। এখানে যে শক্তিটা আছে, এইটা যদি কার্যাপেক্ষকের থেকে বেশি হয়, আমি কার্যাপেক্ষক মানে কি বলছি? এই যে যে ধাতুর উপরে একটা নির্দিষ্ট শক্তি সম্পন্ন আলো এসে পড়বে, এই ধাতুর যেই শক্তিটা, সেটা হচ্ছে কার্যাপেক্ষক, ঠিক আছে? এই কার্যাপেক্ষক যখন এই আলোর থেকে বেশি হবে, মানে আলোর শক্তির থেকে বেশি হবে, সেখান থেকে তো অবশ্যই কোনো ইলেকট্রন ছাড়বে না। আবার যদি এই শক্তিটা কার্যাপেক্ষকের থেকে বেশি হয়, তাহলে সেখান থেকে ইলেকট্রন ছাড়বে, ঠিক আছে? সেটাই আমি বলছি এখানে, যে ই যদি কার্যাপেক্ষকের থেকে বেশি হয়, মানে শক্তি যদি কার্যাপেক্ষকের থেকে বেশি হয়, তাহলে সেখান থেকে ইলেকট্রন বের হবে, এর একটা নির্দিষ্ট গতিশক্তি থাকবে, ঠিক আছে? যদি এটা হচ্ছে, আচ্ছা, এখানে ইকুয়াল হবে, যদি ই ইকুয়াল টু কার্যাপেক্ষক হয়, ঠিক আছে, ই ইকুয়াল টু ফাই হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার এখান থেকে ইলেকট্রন বের হবে, কিন্তু ইলেকট্রনের কোনো গতিশক্তি থাকবে না। লাইক ধরো এখানে হচ্ছে তোমার এই ধাতুর শক্তি বা কার্যাপেক্ষক আমি ধরলাম 300, তুমি 300 পরিমাণে যদি একটা শক্তি এখানে অ্যাপ্লাই করো, তাহলে এখান থেকে ইলেকট্রন ঠিকই বের হবে, বাট সেই ইলেকট্রনটার কোনো গতিশক্তি থাকবে না। বাট এটার যদি গতিশক্তি কার্যাপেক্ষক যদি 250 হয়, 250 হয়, বাকি 50 গতিশক্তি, ঠিক আছে? এটা তাহলে এটা থেকে তুমি কি বুঝতে পারতেছো? এখানে একটা শক্তির নিত্যতার সূত্র এখানে থাকতেছে, এই সাইডের ইজ ইকুয়াল টু এই সাইডেরটা, এটাই তো এখানে আছে না? এই যে ই, এটা যদি ই হয়, এটা হচ্ছে কার্যাপেক্ষক, আর এটা হচ্ছে গতিশক্তি, ই কে। তাহলে ই ইজ ইকুয়াল টু কি লেখা যায়? ই ইজ ইকুয়াল টু ফাইভ প্লাস ই কে লেখা যায়, ঠিক আছে? এখন এইটা ভাই আমি হচ্ছে কনসেপচুয়ালি বুঝাইলাম, বাট এটার হচ্ছে থিওরি মানে ম্যাথমেটিক্যালি কিভাবে হবে? তুমি দেখো, ম্যাথমেটিক্যালি এটা আমি দেখাই দিই, প্রুভ করে দিই যে গতিশক্তি এখানে থাকতেছে না কেন। এখানে আমি কি লিখছি? ই ইজ ইকুয়াল টু ফাইভ, তাহলে এই ই ইজ ইকুয়াল টু ফাইভ যদি আমি এই ফর্মুলাতে বসাই, তাহলে কি আসে? ই ইজ ইকুয়াল টু ই প্লাস ই কে
তাহলে এই ই কে ইজ ইকুয়াল টু ই মাইনাস ই, যেটা কি হয় 0 হয়। তাহলে কি গতিশক্তি আছে? না। তাহলে আমি প্রুভ করে দিলাম ম্যাথমেটিক্যালি প্লাস কনসেপ্ট দিয়েও যে এখানে গতিশক্তি থাকবে না। যদি এই যে এই শক্তিটা যদি ফায়ার থেকে অনেক ছোট হয় বা ছোট হয়, তাইলে এখানে কি ইলেকট্রন বের হবে? কোনো চান্সই নাই। আবার গতিশক্তি থাকবে না, নো চান্স। ঠিক আছে, তাহলে এই ইয়াটা তোমাদের মনে থাকবে যে যখন ফায়ার থেকে বেশি হবে ইলেকট্রনও বের হবে, তার একটা গতিশক্তিও থাকবে। যখন ফায়ার সমান হবে তখন ইলেকট্রন বের হবে ঠিকই, বাট তার কোনো গতিশক্তি থাকবে না। আর যখন ফায়ার থেকে ছোট হবে সেখানে বের তো হওয়ার চান্সই নাই, গতিশক্তি তো আরোই নাই। ওকে, দেখো যদি সূচন কম্পাঙ্ক বুঝে থাকো তাহলে এই ম্যাথটা দেখো এখন, মানে সূচন কম্পাঙ্ক প্লাস তোমার এই কার্যাপেক্ষকের কাহিনী। তাহলে এফ কম্পাঙ্কের একটি ফোটন একটি ধাতব পৃষ্ঠের উপর আপাতিত হলো, ঠিক আছে। সূচন কম্পাঙ্ক, যার সূচন কম্পাঙ্ক এফ নট, নিঃসৃত ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি নির্ণয় করো। জাস্ট এখানে আমার ফর্মুলার একটু এদিক সেদিক করা হয়েছে। আচ্ছা, কোশ্চেন দেখতে পাবো আবার, এখানে করি সলিউশন। এখানে কি এফ কম্পাঙ্কের একটি ফোটন, ঠিক আছে। আমি জাস্ট আগে ফর্মুলাটা লিখি, ই ইজ ইকুয়াল টু কি ফাই ফাই প্লাস ইকে। ই সমান আমার কি লেখা যায়, এইচ এফ নট প্লাস ইকে। তাহলে ইকে ইজ ইকুয়াল টু এইচ এফ মাইনাস এইচ এফ নট। এখন এইখান থেকে যদি আমি কমন নিয়ে নেই, এইচটা কমন নিলাম, তাহলে এফ মাইনাস এফ নট। কই এইটা, এই যে এফ মাইনাস এফ নট, ঠিক আছে। আচ্ছা, তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে এখানে আমি আরেকটা জিনিস দেখাই, দেখো তো এইটার সাথে ই এর সাথে কম্পাঙ্কের সম্পর্ক কেমন। ই এর সাথে কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এফ এফ নট এই ক্ষেত্রে লেখা যায়, আবার এই ক্ষেত্রে কি লেখা যায়, এফ ইজ ইকুয়াল টু এফ নট। আবার এই ক্ষেত্রে কি লেখা যায়, এফ ইজ লেস দেন এফ এফ নট। মানে যদি শক্তি না দেওয়া থাকে, জাস্ট কম্পাঙ্ক আর সূচন কম্পাঙ্ক দেওয়া থাকলো, সেটা হচ্ছে ই এর সমানুপাতিকই হবে। যদি এফ কম্পাঙ্ক যদি সূচন কম্পাঙ্কের থেকে বেশি হয় তাহলে সেখান থেকে ইলেকট্রন বের হবে, গতিশক্তি থাকবে। আবার সেম এটার ক্ষেত্রে, বাট উল্টা কার ক্ষেত্রে হবে, তোমার তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে। তরঙ্গ দৈর্ঘ্য এই গতি শক্তির সাথে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা নট। আবার এইটা কি হবে, এটা তো সেমই থাকবে, ল্যামডা ল্যামডা নট, আর এটা হচ্ছে ল্যামডা ইজ গ্রেটার দেন ল্যামডা নট। এটা যদি নাও বুঝো দরকার নাই, জাস্ট শক্তিরটা খালি মনে রাখো, ঠিক আছে, তাইলেই হবে। ক্লাস আর 15 মিনিটের মতো, 15 থেকে 20 মিনিট, তাইলে শেষ। তারপরে দেখো সিজিয়ামের কার্য অপেক্ষক হচ্ছে 1.35 ইলেকট্রোভোল্ট হলে ইহার সূচন কম্পাঙ্ক কত। তাহলে এখানে কি চাইছে, সূচন কম্পাঙ্ক চাইছে, মানে আমার এফ নট চাইছে। আর এখানে কি দেওয়া আছে, কার্য আপেক্ষক দেওয়া আছে, মানে ফাই এর মানটা আমার দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, ফাই ইজ ইকুয়াল টু এইচ এফ নট। তাহলে এখানে এফ নটটা যদি আমি বের করতে চাই, তাহলে ফাই ডিভাইডেড বাই এইচ। আর যেখানে হচ্ছে ইলেকট্রোভোল্টে হিসাব করা লাগবে, তাই না, ইলেকট্রোভোল্ট। তাহলে 1.35 ইন্টু 1.6 ইন্টু 10⁻৯। 1 ইলেকট্রোভোল্ট সমান কত, 1.6 ইন্টু 10⁻৯ জুল, 19 জুল। আর এইচ এর মান কত ভাই, 6.63 ইন্টু 10⁻34। এখন দেখো তো এই ক্যালকুলেশনটা আমি কিভাবে করব। জাস্ট তুমি দেখো, এটাকে 1 ধরো, এটা 1, আর এটাকে একবারে বেশি পরিমাণে 2 ধরো, ঠিক আছে। এখন 2 দিয়ে যদি আমি এইটাকে কাটি তাহলে কত আসবে, 3.31, ঠিক আছে। এই 3.31 কে আমি কত ধরবো, 3 ধরি, 3.31 কে 3 ধরছি। এখন উপরে কি আছে, উপরে জাস্ট পাওয়ার আছে, নিচে হলো 3 আছে আর একটা পাওয়ার আছে। তাহলে এটার ক্যালকুলেশন আমি এখন কিভাবে করব, উপরে পাওয়ারটার আগে ক্যালকুলেশন আমি করে নিই। 10⁻34, 10⁻34 কে যদি আমি উপরে নিয়ে যাই, 10⁻34, সেটা হচ্ছে 19 থেকে বাদ দিলে কত আসে, 34 মাইনাস 19, এটা করলে কত আসে, তাহলে এখানে আসে হচ্ছে 5 আর 2 1 15, তাই তো। তাহলে উপরে থাকলো হচ্ছে 10⁻15 আর নিচে হচ্ছে 3, 1/3 সমান কত, 0.3333।
তাহলে 0.33, এটা আমি এখানে লিখলাম 0.33 ইন্টু 10⁻15। তাহলে এটাকে এখন যদি আমি ক্যালকুলেশন করি বা ওয়ান মানে একটা এককে নিয়ে আসি, তাহলে কি আসবে 3.33 ইন্টু 10⁻14। এই পাশে যদি আমি এক ঘর বাড়াই, এই পাশে আমার এক ঘর কমাইতে হবে, তাহলে তাই করছি। এখন দেখো তো এর আশেপাশে মান কোনটা আছে, এর আশেপাশে মান কোনটা আছে, এ বি সি ডি, এ 3.26। ওকে, বুঝছো হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করছি? ওকে, তারপরে দেখো আবার একটি ধাতুর কার্যাপেক্ষক কত, 6.63 ইলেকট্রোভোল্ট, মানে ফায়ের মান আমার দেওয়া আছে। ধাতুটির ক্ষেত্রে ফোটো ইলেকট্রন নিঃসরণের সূচন কম্পাঙ্ক কত, জাস্ট এখানে সূচন কম্পাঙ্ক চাইছে, মানে এফ নট এর মান চাইছে। তাহলে এটার ক্যালকুলেশন করি, ফাই ইজ ইকুয়াল টু এইচ এফ নট, তারপরে এফ নট ইজ ইকুয়াল টু ফাই বাই এইচ। তাহলে ফায়ের মান এখানে কত, 6.63 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 ডিভাইডেড বাই, আমার এখন এখানে প্লাঙ্কের ধ্রুবক 6.63 ইন্টু 10⁻34। এটা কাটা, উপরে 1.6 থাকলো, আর এখানে এটা ক্যালকুলেশন করলে 15, তাহলে 1.6 ইন্টু 10⁻15, 1.6 নাই, 10⁻15 নাই, তাহলে আমাকে এটা 16 করতে হবে। তাহলে যদি 16 করি, তাহলে এখানে 10 কত আসবে, যদি আমি এক ঘর বাড়াই, এখানে এক ঘর কি হবে, কমে যাবে, তার মানে 14, 16 ইন্টু 10⁻14। ওকে, বুঝছো? কই তোমরা কেউ অ্যান্সার দিচ্ছ না কেন? নেট সমস্যা করে? আচ্ছা, ক্লাসের আমাদের শেষের পর্যায়ে চলে আসছে, জাস্ট আর একটা লাস্ট টাইপ আছে, টাইপ 4 লাস্ট টাইপ আছে, একটু কষ্ট করে দেখে নাও, তাইলে এই চ্যাপ্টার আর তোমার এক্সট্রা ভাবে তোমার আবার রেকর্ডিং করা লাগবে না, ঠিক আছে? জাস্ট একটু কষ্ট হলে এই ক্লাসটা দেখে নাও, শেষ করে দিব। কি আজকে তোমাদের অ্যান্সার পাচ্ছি না? তোমরা কি এটার ক্যালকুলেশন করতে পারতেছো না নাকি? বেশি কঠিন হয়ে গেছে তোমাদের কাছে? এমন তো আশা করছিলাম না। হাবিব কাউসার, তুমি এতজনকে মুড়ি খাওয়াচ্ছ, মুড়ি কেনার টাকা কই? আমার কাছে তো নাই। ওকে, চলো দেখি লাস্ট টাইপ। এই টাইপে বেশি কিছু নাই, জাস্ট ল্যামডা 2, এটা নিচে হবে 2। আচ্ছা, দেখো তাহলে কি, এটা ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 ইজিক্যাল টু এইচ ডিভাইডেড বাই এমসি ইন্টু 1 মাইনাস কস ফাই। ঠিক আছে, এইখান থেকে তুমি আরেকটা শর্ট ফর্মুলা মনে রাখতে পারো, সেটা হচ্ছে ডেল ল্যামডা। যেহেতু একটা ল্যামডা থেকে আরেকটা ল্যামডা বিয়োগ, তাহলে ডেল ল্যামডা ইজিক্যাল টু, এখানে টোটালটা একটা কি কনস্ট্যান্ট না, এই কনস্ট্যান্ট, এটা তাহলে আমি কি হিসেবে ধরতে পারি, ল্যামডা ল্যামডা সি ইন্টু 1 মাইনাস কস ফাই, ওকে। এখন দেখো এইখানে এই ফাইয়ের মান যদি আমি এইখানে 180 ধরি, তাহলে কি হবে দেখো তো, কজ 180-র মান কত, -1 না? তাহলে কজ 180-র মান যদি এইখানে -1 হয়ে যায়, তাহলে মাইনাসে প্লাস, প্লাস হয়ে গেলে তাহলে কি হবে, এটা 2 হবে, 2 ল্যামডা সি, এটাই হচ্ছে ম্যাক্সিমাম ল্যামডা। ল্যামডার তখন এখানে মান কি হয়ে যাবে, ম্যাক্সিমাম। আর এটা যদি ম্যাক্সিমাম হয়, তোমার এই শকটা জাস্ট একদম মাথা ক্লিয়ার করে ঠান্ডা রেখে বোঝার চেষ্টা করো। এখানে তোমার আমি কিচ্ছু আর কি চিত্র আকারে দেখাচ্ছি না, চিত্র আকারে দেখানো যাবে, কারণ এই যে এখানে ইলেকট্রন আছে, এখান থেকে একটা হচ্ছে আর কি ল্যামডা 1 তরঙ্গ দৈর্ঘ্যের আমি একটা আলো ছাড়লাম, মানে ফোটন ছাড়লাম, তারপরে এই ইলেকট্রনের সাথে আঘাত খেয়ে ইলেকট্রন একদিকে গেল আর ফোটন আরেক দিকে গেল। এত তোমার এখন বোঝার লাগবে না, জাস্ট এখানে দেখো 180 যদি আমি বসাই, তাহলে এটা কি হয়ে যাবে, ম্যাক্স। আর এইটার সাথে সম্পর্ক হচ্ছে এইটার, মানে সমানুপাতিক সম্পর্ক, জাস্ট এটা মনে রাখবে যে সম্পর্ক সমানুপাতিক, সমানুপাতিক কার সাথে, এই ল্যামডার সাথে ইলেকট্রনের। এটা যদি ম্যাক্স হয় এটাও ম্যাক্স, এটা যদি মিনিমাম হয় এটাও মিনিমাম। ওকে,
আর এটার সাথে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই দুইটাই হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক এটার সাথে। ব্যস্তানুপাতিক, এটাও ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এই দুইটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে এটা যদি মিনিমাম হয় তাহলে এটা ম্যাক্সিমাম, তারপরে এটা যদি ম্যাক্সিমাম হয় এটা মিনিমাম, আবার এটা যদি ম্যাক্স হয় তাহলে এটা মিনিমাম, এটা যদি ম্যাক্স হয় এটা মিনিমাম, ঠিক আছে। আর কিচ্ছু বোঝা লাগবে না এখানে, জাস্ট এই ছকের দিকে তাকাও আর এটাই। আর এই যে এখানে যদি আমি জিরোর মানটা বসাই, জিরোর মান বসাইলে কত হবে, তাহলে জিরোর মান যদি এখানে আমি বসাই, কস জিরোর মান কত 1, 1 থেকে যদি 1 আমি বিয়োগ করি তাহলে কত 0, তাহলে এই টোটালটা 0 হয়ে যাবে, ঠিক আছে। যদি 180 বসাই তাহলে ম্যাক্স, আর যদি 0 বসাই তাহলে মিনিমাম। তাহলে এই যদি এটা ম্যাক্স হয় তাহলে ইলেকট্রন ম্যাক্স, আর এটা মিনিমাম হইলে ইলেকট্রন মিনিমাম। আর এই দুটার সাথে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, যদি ল্যামডা আর ইলেকট্রন মিনিমাম হয় তাহলে ফোটন ম্যাক্স, আর যদি এই দুটা ম্যাক্সিমাম হয় তাহলে এটা মিনিমাম, ঠিক আছে। এইটুকু ক্লিয়ার, বুঝছো? হ্যাঁ, লাস্টের দিক কঠিন লাগে, ওই জন্য কঠিন লাগার জন্যই তোমাকে এখানে এক্সট্রা ভাবে আর কিছু বুঝাচ্ছি না, জাস্ট এখানে যা বলছি সেটা বুঝছো কিনা সেটা বলো, সেটা বুঝে থাকলেই ইনাফ, আর কিছু বোঝা লাগবে না। এটা বুঝছো, এটা বুঝলেই ইনাফ। এখন দেখো তোমার এই যে এই ল্যামডা সি, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভাইয়া। এইচ এর মান আমার জানা আছে, এম এর মান জানা আছে, ইলেকট্রনের ভর, সি এর মান জানা আছে, সেটা হচ্ছে আলোর বেগ। জাস্ট এইখানে তাহলে এই ল্যামডা সি এর মানটা তুমি মনে রেখে দিবে, 2.43 ইন্টু 10^12 মিটার। তোমরা এটা ক্যালকুলেশন করে নিজেরাও বের করতে পারবে। এটা আমি যাতে তোমাদের সুবিধা হয় নোট করার সময় বা তোমাদের পরবর্তীতে যখন স্লাইড দেখে পড়বে, এজন্য আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে। এটা আমি কেন এই মানটা মুখস্থ রাখতে বলতেছি, এটা যখন বাই চান্স, বাই এনি চান্স যদি তোমাদের কোনো একটা পরীক্ষাতে চলে আসে, জাস্ট এখানে হ্যান্ড ক্যালকুলেশন তোমাদের ইজি হওয়ার জন্য এই মানটা আমি লিখে রাখছি। ওকে, ডান। আচ্ছা, দেখো এখানে আমাদের হচ্ছে অনিশ্চয়তার সূত্র আছে, ঠিক আছে। অনিশ্চয়তা, অনিশ্চয়তা, অনিশ্চয়তার ফর্মুলা এটা কে দিয়েছিলেন? হাইজেনবার্গ, তাই তো। সেটা কি ছিল? ডেল এক্স ইন্টু ডেল পি এইচ ডিভাইডেড বাই 4 পাই। এটা এটা কি ছিল? এটা হচ্ছে অবস্থান, অবস্থানের অনিশ্চয়তা, অবস্থান এর অনিশ্চয়তা, অনিশ্চয়তা। আর আরেকটা হচ্ছে ভরবেগের, জাস্ট ভরবেগ লিখে দিলাম, ঠিক আছে। ভরবেগের অনিশ্চয়তা, এই দুইটা। আর আরেকটা হচ্ছে ডেল ই ইন্টু ডেল টি। এখন পর্যন্ত এইখান থেকে কোনো ম্যাথ দেয় নাই, যদি দেয় এই জন্য আমি এটা লিখে রাখছি, ঠিক আছে। 4 পাই। এটা কি? এটা হচ্ছে শক্তি, শক্তির অনিশ্চয়তা। আর এটা হচ্ছে সময়ের অনিশ্চয়তা, সময়ের অনিশ্চয়তা। এখন আরেকটা এইচ ডিভাইডেড বাই 2 পাই ইকুয়াল টু এইচ বার। জাস্ট এইটুকু মনে রাখবে। তাহলে এটা যদি আমি এখানে অ্যাপ্লাই করে দিই, তাহলে এটার পরিবর্তে কি লেখা যাইতো? এটার পরিবর্তে লেখা যাইতো এইচ ডিভাইড বাই 2। তাহলে এটার সেম, বুঝা গেছে? অনিশ্চয়তা শেষ। ওকে। আর আরেকটা হচ্ছে আমাদের কৃষ্ণ বস্তু, কালো বস্তু, কৃষ্ণ বস্তু। এটা প্রায় চ্যাপ্টারেই চলে আসে একটা এমসিকিউ, সেটা হচ্ছে ই সমানুপাতিক T⁴, ঠিক আছে। এখানে যদি আমি সমানুপাতিক চিহ্ন তুলে দেই তাহলে ই ইজ ইকুয়াল টু সিগমা T⁴। এটা কি? স্টিফেনের ধ্রুবক, স্টিফেনের ধ্রুবক। এখন পর্যন্ত কখনো এই সিগমা দিয়ে ম্যাথ আসে নাই, জাস্ট এই সমানুপাতিক দিয়ে আসছে। বাট তোমার মনে রাখলে ক্ষতি কি? জাস্ট একটাই তো, জাস্ট একটা লাইন এক্সট্রা,
ঠিক আছে, জাস্ট এটা মনে রাখবে যে স্টেফেনের ধ্রুবক। আর এটার তোমার হচ্ছে একটা অবশ্যই যদি এটা ধ্রুবক হয় তাহলে আর একটা নির্দিষ্ট মান আছে, সেই মানটা তোমার মনে রাখতে পারবে। এই মানটা মনে রাখার জন্য জাস্ট কিছু না, 5 6 7 এটা মনে রাখবে। 5 6 7, 5 6 7 8, এই চারটা 5 6 7 8, 5 6 7 8। এটা কি লিখলাম? 5.67 ইন্টু 10⁻8। জাস্ট এটাই কি স্টিফেনের ধ্রুবক, 5 6 7 8 হয়েছে। আরেকটা ফর্মুলা মনে রাখতে পারো, a প্লাস আর প্লাস টি ইজিক্যাল টু 1, যেটা হচ্ছে শোষিত অংশ সঞ্চালিত অংশ আর আরেকটা হচ্ছে প্রতিসারিত অংশ। এই তিনটা অংশের যোগফল 1, জাস্ট এইটুকু মনে রাখবে। এই আশা করি এটার বাইরে থেকে, কৃষ্ণ বস্তু থেকে বলো আর যাই বলো না কেন, এখান থেকে কোনো কোশ্চিন আসবে না। ঠিক আছে, এই পর্যন্তই। ঠিক আছে, চলো আমাদের শেষ। এই জাস্ট কোশ্চিন সলভ করে দিব তাহলেই শেষ। আর লাস্টে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দিয়ে দিব। এই জাস্ট এই স্লাইডটা যদি তোমরা নোট, কোশ্চেন বাদে নোটগুলো আমি যেগুলা আর কি ছিল কনসেপ্টের, সেগুলা প্লাস লাস্টে যে আমি ইম্পর্টেন্ট এমসিকিউ গুলা দিছি, এগুলা জাস্ট তুলে রাখো, পরীক্ষার আগে রিভিশন দাও, আর কিছু লাগবে না। এই তোমাদের কমেন্ট আসে না কেন? তোমরা কমেন্ট করো না কেন? নাকি নেট প্রবলেম? এটার অ্যান্সার দিয়ে দেওয়া উচিত তো এতক্ষণে তোমাদের। একটি নির্দিষ্ট বৎসরে কোনো একটি দেশে এত কিলো ওয়াট আওয়ার বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হলে কতটুকু ভর শক্তিতে রূপান্তরিত হয়? সেম ফর্মুলা, আমাদের লেজেন্ডারি বিখ্যাত ফর্মুলা হচ্ছে কোনটা? E ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। তাহলে এই জায়গায় জাস্ট E ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার বসাই দিলাম, E ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। তাহলে এখানে আর কি কি মান দেওয়া আছে দেখো তো। মোট বৈদ্যুতিক শক্তি, মানে এটা কি শক্তি যেহেতু বলছে, তাহলে এটা কি ই হবে। ঠিক আছে, কতটুকু ভরে পরিণত হয়েছে, জাস্ট আমার ভরটুকু বের করা লাগবে, তাইলেই তো হয়ে যাচ্ছে, তাই না ভাইয়া? এটা বলো, এটা ক্যালকুলেশন বলো কি হবে। কই তোমাদের কমেন্টই তো দেখতে পাই না, কমেন্ট কি আসে না নাকি? নেট প্রবলেম নাকি তোমাদের হচ্ছে? বলো, আমি করতে থাকি। এম ইজ ইকুয়াল টু কি ই বাই সি স্কোয়ার। এখন পর্যন্ত কেউ অ্যান্সার দেয় না, দেখি ফার্স্ট অ্যান্সার কে দেয়। আর 10 মিনিট লাগবে না, সমস্যা নেই, শেষ হয়ে যাবে। তাহলে 7.5 ইন্টু 10⁻11 ইন্টু কিলো। কিলোকে যদি আমি হচ্ছে আর কি জেনারেল করতে চাই, মানে কিলোমিটার বা কিলো থাকলে সেটা কি 1000 লেখা যায় না? তাহলে 1000 মানে 10⁻³ ইন্টু আওয়ার। আওয়ার মানে কত? 3600 ডিভাইডেড বাই সি স্কোয়ার। এখানে আমি একবারে সি স্কোয়ার বসাই দিই, ঠিক আছে? কারো কোনো ডাউট আছে? এখানে যদি আমি সি স্কোয়ার একবারে বসাই তাহলে 9 ইন্টু 10⁻16। ঠিক আছে, এখন আমি কিভাবে ক্যালকুলেশন করি দেখো। 9 দিয়ে আমি এটাকে একবারে আউট করে দিতে পারি, 4 9 36, তাহলে এখানে 400, এখানে 10⁻16। এখন আমি পাওয়ারের কাজটা যদি উপরে করি, আগে ফার্স্টে আমি 4 দিয়ে এটাকে গুণ করি, 4 5 কত হয়? 20, 4 আর 5 গুণ করলে 20, তাহলে 0 হাতে থাকলো কত? 2, 4 7 28 আর 2 কত? 30, তাহলে 30। এখন দেখো জাস্ট পাওয়ারের কাজ, এখানে দুইটা পাওয়ার ছিল, তাহলে 5 5 আর 11 কত হয়? 16, 16 16 কাটা, মানে এই পাওয়ার দিয়ে আমি এই টোটালটাই কেটে দিলাম। তাহলে এখানে কত থাকলো? 30.0, মানে অ্যান্সার কত? 30 কেজি। কে কে আগে অ্যান্সার দিছো বলো দেখি, তোমরা কত অ্যাক্টিভ। সামি ফার্স্টে অ্যান্সার দিছে এ, লিনা খাতুন সি, জান্নাতুল ফেরদৌস নাহিদা আবার বলতেছে যে সি কিনা, সুমাইয়া জাহান বলে সি। তোমরা কেন সি দিচ্ছ? ভুল করছো কোথায়? কোনটা কনভার্ট করো নাই সেটা বলো। কোন ফর্মুলায় তোমরা কোনটা কনভার্ট করো নাই? এই যে একজন হলো সি আউট করে ফেলছে, ডিলিট করে ফেলছে। ডিলিট করলেও তো লাভ নাই, আমি তো দেখে ফেলছি।
আয় হায়, এত সুখ কই রাখো, বিছানায় শুয়ে ক্লাস করতেছো? সাবাস। স্লাইড করলেও হবে, সমস্যা নাই। স্লাইড এই জন্য এইভাবে সাজায় রাখছি, যাতে তোমরা যারা আর কি বেশি অ্যাডভান্স মডার্ন ফিজিক্সের যদি মডার্ন না হও তাইলে হবে। ওকে ওকে, তাহলে এটার অ্যান্সার এ। তোমরা দেখো যারা সি লেখছো তারা কোনটা কনভার্ট করো নাই সেটা দেখো। যে বৃষ্টি তালুকদার এমই বলছে এ। ওকে। মুশফিকা মিম এ। তিনজন সি, তিনজন এ। আরেকজন বলো, এ হবে নাকি সি হবে? দেখি কে বলো। এত, আমরা পরের ম্যাথে যাই। এত তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের শক্তি কত? এখানে কি চাইছে ভাইয়া? ফোটনের শক্তি চাইছে, মানে ই এর মান চাইছে। আর এখানে কি দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, মানে ল্যামডা। তাহলে আমরা কি জানি? ই ইজ ইকুয়াল টু এফ সি, সরি, ই ইজ ইকুয়াল টু এইচ এফ। এইচ এফ, আবার এইচ ইন্টু সি ডিভাইডেড বাই ল্যামডা। না না, শর্টের বাইরে থেকে চ্যাপ্টার পড়তে হবে না। সিনথিয়া শারমিন অ্যান্সার দিয়ে দিছে এ, তো ওটার অ্যান্সার এ হবে, ঠিক আছে। তাহলে দেখো, এইচ ইন্টু সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এখানে আমি জাস্ট মানটা বসাই দিই, 6.6, কত, 6.63 ইন্টু 10 ইনভার্স 34 ইন্টু সি 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই, এখানে কত আছে? আমি যদি একবারে এইটা লিখি, কারো কোনো প্রবলেম আছে? 10⁻7 এটা লিখলে কারো কোনো প্রবলেম আছে? না থাকারই কথা। কারণ কি, আমি এখানে জাস্ট 3 ঘর পর দশমিক নিয়ে আসছি, আর এই 10টাকে কি করছি, আমি যদি বাম বাম পাশে, আমার হাতের বাম পাশে, এই যে এটা হচ্ছে বাম পোর্শন আর এটা হচ্ছে ডান পোর্শন। বাম পোর্শনে যদি আমি কমাই তাহলে ডান পোর্শনে আমি কি করব? বাড়াবো। আবার বাম পোর্শনে যদি আমি বাড়াই তাহলে ডান পোর্শনে কি করব? কমাবো। ঠিক আছে, জাস্ট দুইটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই পাশে আমি 3 ঘর কমাইছি, তাহলে এখানে আমার কি করতে হবে? 3 ঘর বাড়াতে হবে। যেহেতু সামনে মাইনাস আছে তাহলে এখানে আমার কি করতে হচ্ছে? এখানে যত আমি কমাবো, মানে 10-এর থেকে যদি আমি 7-এ নিয়ে আসি তাহলে সেটা বেড়ে যাবে, কারণ কি এখানে ইনভার্স আছে। ওকে, তাহলে এই 6.3, এটা কাটা। এখন জাস্ট এটাকে আমি উপরে তুলে দিব। উপরে তুলে দিলে এখানে তাহলে 27, 27, আর এইখানে আছে 8। তাহলে 27 আর 8 যোগ করলে কত হবে? 19 নাকি? 3 ইন্টু 10⁻19। এটাকে এখন আমার কিসে নিতে হবে? এটা জুলে বের হইছে, তাইলে এটাকে আমার কিসে নিতে হবে? ইলেকট্রোভোল্টে নিতে হবে, কারণ কি অপশনে ইলেকট্রোভোল্ট দেওয়া আছে। তাহলে 1.6 ইন্টু 10⁻19, 10⁻19, 10⁻19 কাটা। 1.6 দিয়ে যদি আমি 3 কে কাটি, দেখো এখানে 1.6 দিয়ে যদি আমি 3 কে কাটি তাহলে সেটা কি আমার হচ্ছে 2 হবে? 1.5কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে সেটা হচ্ছে 30 হবে। বাট এখানে 1.6 আছে, তার মানে সেটা কি 2 হবে না, 2-এর থেকে একটু ছোট হবে। 2-এর থেকে তাহলে একটু ছোট কোনটা আছে? 0.875 না 1.875? হ্যাঁ, তাহলে এটা কোনটা হবে? এইটা। আর কিন্তু আশেপাশে কোনো নাই। 2 এর উপরে যাওয়ার কোনো অপশনই আসে না ভাই, কারণ এখানে 1.6। 2 এর 2 হইতো কখন? যখন 1.5 হইতো তাইলে 2 হইতো, বাট এখানে তো 1.6 আছে, তাহলে 2 এর থেকে একটু ছোট। তাহলে 1.875 ইলেকট্রোভোল্ট। দেখো কি বলছে, c/√2, এখানে c/√2, ঠিক আছে, c/√2। বেগের চলমান কোন কণার ভরবেগ কত হবে? এখানে ভরবেগ চাইছে, জাস্ট আমার ভরবেগের ফর্মুলাটা বসাতে হবে। ভরবেগ আমি কি বলছিলাম? পি, পি ইজ ইকুয়াল টু কি ছিল? পি নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে পি নট ডিভাইডেড বাই √1 মাইনাস, এখানে ভি কত? ভি তাহলে হচ্ছে c/√2, তাহলে একবারে আমি এখানে লিখতে পারি 1/√2 তার উপরে স্কোয়ার। ঠিক আছে, 1/√2 এর উপরে যদি আমি এখানে স্কোয়ার দেই তাহলে কি আসে বলো? c/√2, তাহলে 1/√2, √2 মানে হাফ, পি নট ডিভাইডেড বাই √1 মাইনাস হাফ। এখানে যদি হাফ আসে তাহলে ক্যালকুলেশন কি হবে? নিচে হাফ থাকলো, মানে পি নট ডিভাইডেড বাই √হাফ। টোটালটা উপরে উঠে গেল, তাহলে √2 ইন্টু পি নট। আর পি নট মানে কি? এম নট সি। তাহলে এখান থেকে আমি এটা এখানে লিখি, √2
এম নট সি কই আছে √2 এম নট সি, এটা তো অপশনেই নাই। দেখো তোমাদের কত আসে এটা, বি 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 আচ্ছা এটা ভরবেগ, আচ্ছা ভরের হিসাবে করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা এম ধরো, ভি এর হিসাব পরে, কারণ এটা তো গতিশীল, গতিশীল বেগ। তাহলে এম, এম নট, এটা এম নট, পি নট না, এম নট, এম নট। এম নট, এখানে তো বেগ নির্দিষ্ট তাই না, বেগ হচ্ছে এখানে c/√2, এখানে পি নট ধরা যাবে না, তাহলে এখানে কি ধরতে হবে, এম নট, এম নট। এটা যদি এম নট হয় তাহলে এখানে টোটাল কি হিসাব আসলো, √2 এম নট। আমার পরবর্তীতে কি চাইছে, ভর বেগ চাইছে, ভর বেগ মানে কি, ভর ইনটু বেগ। তাহলে এখানে ভর আমার বের হয়েছে কত, √2 এম নট। এটা কি গতিশীল ভর। আমার তো ভাই গতিশীল ভরের মান তো আমরা জানতামই না, গতিশীল ভরের মান যদি না জানি তাহলে তো এখানে আমার গতিশীল বেগটা তো বের করা যাবে না, আমার পি হিসাবেও বের করা যাবে। ঠিক আছে, ওই যে পি ইজিক্যাল টু এম নট, কিন্তু এখানে আমার তো গতিশীল ভরবেগ বের হইতো, বাট এখানে আমার স্থির ভরবেগ তো জানতাম জানতাম না। তাহলে এখানে আমার কি করতে হবে, পি নট ইজিক্যাল টু, সরি, পি ইজিক্যাল টু √m নট, গতিশীল ভর ইন্টু আমার গতিশীল বেগ কত, c/√2। তাহলে √2 কাটা, তাহলে এম নট সি, এটাই অ্যান্সার। ঠিক আছে, তোমাদের কমেন্ট দেখা যায় না কেন, বি 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 বি, সুদীপ বি, সুদীপ অনেকক্ষণ পরে দেখতেছি, কই গেছিলে, খাওয়া দাওয়া নাকি? ওকে, আচ্ছা এটা আবার আসছে। তারপরে দেখো কি বলছে, 35 বছর বয়সে একজন নভোচারী নভোযানে করে এত বেগে গ্যালাক্সি পরিভ্রমণে বের হন, পৃথিবীর ক্যালেন্ডারের মাফিক 50 বছর পর ফিরে আসেন। নভোচারীর বর্তমান বয়স কত? এখানে দেখো তো কি কি দেওয়া আছে, তিনি 35 বছরে গেছেন, ঠিক আছে, ক্যালেন্ডার মাফিক 50 বছর, মানে এইটা কি, ক্যালেন্ডার মাফিক 50 বছর মানে স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে 50 বছর। তাহলে গতিশীল পর্যবেক্ষক বা তিনি যে ওইখানে যেই মুহূর্ত বা যে সময়টা কাটাইছেন সেটা আমরা জানি না, তাহলে সেটা আমার বের করা লাগবে এখানে, সেটা কত, টি নট। এখানে বেগ কত, ভি ইজিক্যাল টু, ঠিক আছে, গ্যালাক্সি পরিভ্রমণে বের হন, তার বর্তমান বয়স কত, আমার এটা বের করা লাগবে। তাহলে চলো এটা ক্যালকুলেশন করি, টি ইজিক্যাল টু, আচ্ছা এটা টি নট, এটা হচ্ছে টি, আর এটা হচ্ছে টি নট। তাহলে টি ইজিক্যাল টু কি আসবে, টি নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখান থেকে আমি টি নটটা বের করে ফেলতে পারি, টি নট ইজিক্যাল টু টি √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তারপরে টি এর মান এখানে কত দেওয়া আছে, 50, 50 ইন্টু √1 মাইনাস ভি স্কোয়ার, ভি স্কোয়ার হচ্ছে কত, বেগ 2.4 ডিভাইডেড বাই 3, তার উপরে স্কোয়ার। এটা আমি কি করলাম, 10⁸, 10⁸ কাটা, আমি লিখলাম না, 3 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত আসবে, 8, মানে 0.8, 0.8, 50 ইন্টু, তাহলে এই 0.8 এর উপরে বড় করলে, এটা আমি একবারে লিখে দেবো কিভাবে, 0.8 এর উপরে বড় করলে 0.64, 0.64 1 থেকে বাদ দিলে 0.36, 0.36 এর উপরে যদি আমি রুট করি তাহলে 0.6, আমি এটা একবারে লিখে দিই 0.6। বুঝছো এখানে কি ক্যালকুলেশন করছি, এখানে আছে কি √1 মাইনাস 0.8 তার উপরে স্কোয়ার, তাহলে 0.8 এর উপরে স্কোয়ার করলে 0.64, 0.64 থেকে যদি এই 1টা বাদ দিই, মানে 1 থেকে যদি 0.64টা বাদ দিই তাহলে কি হয় 0.36, 0.36 এর উপরে যদি রুট করি তাহলে 0.6, এই সেই 0.6, 0.6 আর 50,
তাহলে এই সামনের দশমিক আর শূন্য কাটা, এখানে 50 কাটা, তাহলে 5 6 কত, 30। 30 কি বের হইছে আমার, টি নট বের হইছে। টি নট কি অ্যান্সার? না। এই যে সে যে 35 বছর বয়স হয়ে গেছে, তার কি 35 বছরের আগের বয়সগুলা কি মাফ? না। তাহলে এই 30 বছর আর 35 বছর যোগ, 30 প্লাস 35, তাহলে কত, 65, 65। ওকে। তারপরে দেখো ফোটনের নিশ্চল ভর। এই যে আমি ফোটনের বৈশিষ্ট্যটা পড়তে বলছিলাম বা বুঝাই দিছি তোমাদেরকে, তাহলে ফোটনের বৈশিষ্ট্যের মধ্যে একটা ছিল ফোটনের নিশ্চল ভর কত। ফোটনের নিশ্চল ভর 0। ঠিক আছে। তারপরে স্থির অবস্থায় একটি রকেটের দৈর্ঘ্য 100 মিটার, এত বেগে চললে তার দৈর্ঘ্য কত হবে। দেখো এখানে কিন্তু দৈর্ঘ্যই বলছে, এখানে কিন্তু আর প্রশ্ন বলেনি। দৈর্ঘ্য 100 মিটার, দৈর্ঘ্যের মান চাইছে, তাহলে এটা বের করতে পারবে না। L is equal to L naught root over 1 minus v square by c square। হ্যাঁ, 65 65 65, গুড। তোমরা সবাই অ্যান্সার দিচ্ছ। এখন এখন তোমাদের অ্যান্সার আর কি আমার কাছে পৌঁছাচ্ছে। 100 root over 1 minus 2 into 10 to the power 2 divided by 3 into 10 to the power 8 তার উপরে স্কোয়ার ড্যাশ 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 ড্যাশ। এইভাবে তোমরা একদম বলদের মতো করতেই যাবে করতেই যাবে। তারপরে তোমরা কি বাস খাবে। এতক্ষণ পরে যায় তখন যখন তোমরা দেখবে যে ভাই ক্যালকুলেশন তো অনেক কঠিন হয়ে যাচ্ছে, ওহো এটা তো হবেই না। কারণ কি, এই যে দেখো 2.10 to the power 2, ভাই 2.10 to the power 2, এটা কি আলোর বেগের কাছাকাছি? এটা জীবনে সম্ভব আলোর বেগের কাছাকাছি হওয়া? আলোর বেগ কোথায় হলো যেখানে 3 into 10 to the power 8, আর এটা কোথায় হলো 2 into 10 to the power 2, ধারের কাছেও তো নাই। তাইলে এটা তো আমরা ডিটেক্টই করতে পারবো না ভাই যে সেটা হচ্ছে মানে ছোট হচ্ছে। এটার অ্যান্সার কি হবে, 100 মিটার। ঠিক আছে, এটা হবে না। বুঝতে পারছো কি বিষয়টা? এখানে যদি তোমার আলোর এই বেগটাই যদি আলোর বেগের থেকে অনেক অনেক ছোট হয়, তাহলে এটা তো ভাই আমি তো দেখতেই পাচ্ছি সে 100 মিটার, তার তো দৈর্ঘ্য ছোট হচ্ছে না। এখানে ক্যালকুলেশন করে অবশ্যই একটু ছোট মান পাওয়া যাবে, 99.99 এরকম সামথিং বা কিছু একটা, যেটা এখানে আর কি হবেই না। আলোর বেগের কাছাকাছি বা আলোর বেগের ধারের কাছেও যাওয়ারও সুযোগ নাই এটার। কোথায় 200 আর কোথায় 3 into 10 to the power 8। দেখি কারা সি দিচ্ছে। যাক, ফাতেমাতুজ জোহরা, সি সি সি, 100 মিটার 100 মিটার, গুড। এই যে বুঝছো তাইলে, একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 3000, এর কম্পাঙ্ক কত এটা বের করো দেখি। এটার রাইট অ্যান্সার কে দিতে পারে দেখি, করো। আমার আগে এটা বের করতে হবে। কি কি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে আর কম্পাঙ্ক বের করতে হবে। এফ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে সি এর মান কত, 3 into 10 to the power 8 ডিভাইডেড বাই ল্যামডা 3 into 10 ইনভার্স 7। 3 3 কাটা। কে পারছো আমার আগে অ্যান্সার দিতে? ও তোমরা আগেরটাতেই পড়ে আছো। 10 to the power 15 হার্জ। 15 কই এ। এই যে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। শেষ তোমাদের হচ্ছে ক্লাস প্রায় শেষ। এখন তোমাদের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমি যেটা লিখে রাখছি সেইটা জাস্ট তোমাদেরকে একবার রিভিশন দিয়ে দিই। এটা কি, ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব সম্পর্কে ধারণা কে দিয়েছিলেন, ম্যাক্স প্লাঙ্ক। আইনস্টাইন কি দিয়েছে, কি তত্ত্ব দিয়েছেন, আপেক্ষিক তত্ত্ব। আর এই যে ম্যাক্সওয়েল তড়িৎচুম্বকীয় তত্ত্ব। তোমাদের যেইটা প্যাস লাগে, ম্যাক্স প্লাঙ্ক আর হচ্ছে ম্যাক্সওয়েল। প্লাঙ্ক থেকে তোমার কোয়ান্টাম মনে রাখবে, ঠিক আছে, প্লাঙ্ক কোয়ান্টাম। আর অয়েল, অয়েল থেকে মনে রাখবে তড়িৎ চুম্বক তত্ত্ব। ঠিক আছে। এই তোমার চুম্বক দেখছো, চুম্বক একটু কি মানে অয়েলি একটা ভাব আছে না, তাহলে এইখান থেকে তোমরা মনে রাখবে যে চুম্বক অয়েল। ওকে। ম্যাক্সওয়েল, ম্যাক্সওয়েল তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আর ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম। আর আইনস্টাইন তো আপেক্ষিক তত্ত্ব। আর এই যে আলোক তড়িৎ ক্রিয়া, এটা কে দিয়েছিলেন, ডাব্লিউ স্মিথ। আলোক তড়িৎ ক্রিয়া এখান থেকে জাস্ট তোমার থিওরিটিক্যালি আসে, বুঝছো? এটাই এজন্য মনে রাখবে যে এখান থেকে কি কি কি
আর কি ব্যাখ্যা করা যায়, কি কি ধর্ম প্রদর্শন করে? একটা তরঙ্গ ধর্ম আর একটা কণা ধর্ম। আর দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুর উপর আঘাত করলে এক্স রে বিকীর্ণ হয়। এক্স রে যে ইয়াটা আছে ওইখানে যেই ম্যাথ গুলো আছে, কে ইভি, এই রিলেটেড কোনো ম্যাথ আসে নাই। তো ওইটা তোমার দেখাও লাগবে না, যদি দেখতে মন চায় দেখতে পারো। আর এই থিওরিটা জাস্ট মনে রাখবে যে ইলেকট্রন কোনো ধাতুর উপর আঘাত করলে এক্স রে বিকিরণ হয় বা রঞ্জন রশ্মি বিকীর্ণ হয়। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, আমরা সবাই জানি যে আলবার্ট আইনস্টাইন নোবেল পাইছে কি E=mc² সূত্রের জন্য, কিন্তু এইটা না। তিনি নোবেল পুরস্কার পাইছে হচ্ছে ফটো ইলেকট্রিক ক্রিয়া কিন্তু ব্যাখ্যা করার জন্য। তোমরা যেটা জানো সেটা কিন্তু ঠিক না। আলবার্ট আইনস্টাইন নোবেল কেন পায়? ফটো ইলেকট্রিক ক্রিয়া ব্যাখ্যা করার জন্য, 1921 সালে। সালটা মনে না রাখলেও হবে। এ ওকে, বলো এখন কারো কোনো টপিকে আর প্রবলেম আছে এই যে এই চ্যাপ্টারের? বলো 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 বলো। শেষ শেষ, তোমাদের শেষ এখন পর্যন্ত। বলো এই চ্যাপ্টারের উপর কারো কোনো প্রবলেম আছে? আজকে আমি যা যা করাইছি পরীক্ষাতে আসলে তোমরা পারবে? তোমাদের কনফিডেন্স দেখি। কি কইরি, তুমি কি পারবে না নাকি পারবে? কোনটা বললে? না ভাইয়া কেন বললে? পরীক্ষাতে আসলে পারবে না? ঠিক আছে, গুড, পারবো। না ভাইয়া ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ওকে। না ভাইয়া ওকে ওকে। বলো তোমার বন্ধু বান্ধবীরা ক্লাস কেন করতেছে না, তোমরা সেটা বলো। তোমাদের কি ফ্রি ভাল লাগতেছে না? Okay, ঠিক আছে, কনফিউশন নাই, ঠিক আছে, গুড। এক্সপোর্ট আচ্ছা 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 আচ্ছা, এক্সপোর্ট, হ্যাঁ। করে দেবো। পারবো ভাইয়া, পারবো ভাইয়া। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হুম, পারবো আশা করা যায়, ওকে। সুদীপ, হ্যাঁ তুমি ভালো নোট করো। আর একটা কুইরি সম্ভবত। হ্যাঁ, স্লাইড পরে ডিরেক্ট এক্সাম দিতে পারবে, বাট হচ্ছে তোমার যে ক্লাসও একটু একটু দেখো, বুঝছো? ক্লাসের ভিতরে ওই যে আমি অনেক কথা বলি। মাহফুজ আদনান, এই তুমি জানো না রুটিনটা দেখে নিও। আমাদের প্রায় ক্লাসে হচ্ছে তোমার 6টার দিকে শুরু হয়, আর আরেকটা ক্লাস হচ্ছে 9:30টার দিকে, এই টাইমে। ওকে, ঠিক আছে। কারো কোনো কোশ্চিন আছে? এই তোমরা বাকৃবিতে কে কে আসবে বলো তো, এর এর ভিতরে? বলতে থাকো। তাহলে দেখো আজকের চ্যাপ্টারে আমি কি কি করাইছি। ফার্স্টে কিছু সূত্র দেখাইছি, সেখানে দৈর্ঘ্য রিলেটেড সূত্র ছিল, তারপরে তোমার হচ্ছে সময় রিলেটেড, ভর রিলেটেড, আর সেখান থেকে কিছু অনুসিদ্ধান্ত ছিল, সেটা ভরবেগ, তারপরে ক্ষেত্রফল, আয়তন ইত্যাদি রিলেটেড। ঠিক আছে, এত দেখার লাগবে না, জাস্ট এই তিনটা যদি তুমি বেসিক জানো তাহলে ইনাফ। এই সূত্র থেকে তারপরে কি কি ম্যাথ আসতে পারে, আর তোমাদের যেই মূল কনফিউশনের বিষয়টা সেটা কোনটা সময় রিলেটেড, তো ওইখানে আমি কোনটা স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে আর কোনটা গতিশীল পর্যবেক্ষকের সাপেক্ষে এটা আমি এক্সপ্লেন করছি। আশা করি এটা তোমাদের মাথার ভিতরে ঢুকছে। তারপরে এইটা করার পরে আমাদের সেই স্পেশাল
আইনস্টাইনের সেই তত্ত্ব E ইজ ইকুয়াল টু mc স্কয়ার। সেটা কিভাবে আসছে জাস্ট আমি সংক্ষেপে দেখাই দিছি। একটা হচ্ছে স্থিতি আর কি বিভব শক্তি আর একটা গতি শক্তি, এই দুইটা মিলে ইজ ইকুয়াল টু mc স্কয়ার। কেমনে আসছে দেখাইছি, সেখান থেকে এই রিলেটেড কিভাবে ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, আবার শক্তিকে ভরে রূপান্তর করা যায়, কিছু ম্যাথ দেখাইছি। তারপরে 3 নাম্বার টাইপে আমাদের কি ছিল, ফটো ইলেকট্রিক ক্রিয়া, যেই ক্রিয়ার জন্যই আইনস্টাইন নোবেল পুরস্কার পায়, সেই ক্রিয়া সম্পর্কে সেখানে ব্যাখ্যা করছি। কার্যাপেক্ষক, এখানে কি এই সূত্রটা কিসের ভিত্তিতে তৈরি হয়েছে, শক্তির নিত্যতা সূত্রের উপরে, সেটাও আমি জাস্ট একটা ছোট্ট ছোট্ট চিত্রের মাধ্যমে দেখাই দিছি। এখানে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। আবার ফটো তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রন ইফেক্ট কিভাবে হয়, একটা ধাতুর উপরে তোমার অন্য একটা আলোক রশ্মি এসে পড়লো, একটা নির্দিষ্ট শক্তি সম্পন্ন আলোক রশ্মি এসে পড়লো, সেখান থেকে ইলেকট্রন নির্গত হলো, তার একটা অবশ্যই গতিশক্তি থাকবে যেহেতু ইলেকট্রন নির্গত হচ্ছে। যদি সেই শক্তিটা যদি তোমার হচ্ছে কার্যাপেক্ষকের থেকে বেশি হয়, তবেই সেখান থেকে ইলেকট্রন নির্গত হবে আর তার একটা গতিশক্তি থাকবে। সেই শক্তিটা যদি এই কার্যাপেক্ষকের সমান হয়, আর কার্যাপেক্ষকটা কি ভাই, কার্যাপেক্ষক হচ্ছে এই ধাতুর শক্তি, জাস্ট এটুকু মনে রাখবে, যে ধাতুটা আমরা ধরতেছি বা যে ধাতুর উপরে আলো শক্তি পড়তেছে, সেই শক্তিটাই হচ্ছে কার্যাপেক্ষক। এই কার্যাপেক্ষকের সমান হয়, তাহলে সেখান থেকে জাস্ট ইলেকট্রন বের হবে, যার কোনো গতিশক্তি থাকবে না। আর যদি এই কার্যাপেক্ষকের শক্তি আগত শক্তির থেকে যদি বেশি হয়, সেখান থেকে কখনোই ইলেকট্রন ছুটবে না, আর তার গতিশক্তি তো আরোই থাকবে না। তারপরে এই টাইপ শেষে আমরা কিছু ম্যাথ দেখছি। তারপরে টাইপ 4-এ যায় আমরা কি পড়লাম, কম্পটন ক্রিয়া, কৃষ্ণ বস্তুর বিকিরণ, আর আরেকটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো এইখানে আমাদের কি ছিল, কম্পটন ক্রিয়া সম্পর্কে, সেখানে আমি তোমাদেরকে আর কি সংক্ষেপে লিখে দিছি, ডেল ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা সি ইজ ইকুয়াল টু 1 - cos φ, যেখানে ফাইটা কি, ফাই হচ্ছে তোমার এই যে একটা ধরো ইলেকট্রন আছে, একটা ফোটন এসে ইলেকট্রনকে আঘাত করে ফোটন একদিকে গেল, ইলেকট্রন আরেক দিকে গেল, এই যে এই সমান অনুপাত, মানে এই একটা যে রেখার বরাবর যে একটা কোণ আছে, যে কোণে গেছে ফোটনটা গেছে, ঠিক আছে, সরি ইলেকট্রনটা গেছে, এই কোণের মানই হচ্ছে তোমার ফাই, ঠিক আছে, কত কোণে গেছে, এই সমতল রেখা থেকে কত কোণে যাচ্ছে সেটা ফাইয়ের মান। তো এখানে একটা সংক্ষেপে লেখার জন্য বা সংক্ষেপে তোমার এই হ্যান্ড ক্যালকুলেশন করার জন্য আমি কি বলে দিচ্ছি, ল্যামডা সি এর মানটা মুখস্থ রাখবে। ল্যামডা সি কোথায় থেকে আসছে, H/mc ফর্মুলা অনুযায়ী, H/mc এই মানটা কত, এই মানটা হচ্ছে তোমার 2.43 × 10⁻12, ঠিক আছে। তারপরে গিয়ে আমি নিচে আরেকটা মান বলছি, সেটা হচ্ছে কি, কৃষ্ণ বস্তুর মান। কৃষ্ণ বস্তুর মানটা কি ছিল, 5.678, 5.67 × 10⁻8, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে স্টিফেনের ধ্রুবক। স্টিফেনের ধ্রুবক দিয়ে যদিও কখনো ম্যাথ আসে নাই, বাট যদি আসে ফর্মুলাই আসবে। আমি জাস্ট তোমাকে মানটা মনে রাখার জন্য বললাম। যদি কখনো বলে দেয় যে স্টিফেন ধ্রুবকের মান কত, বাই চান্স বলা যায়, কোশ্চিন অনেক সময় চেঞ্জ হচ্ছে, প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, তো প্যাটার্ন চেঞ্জ হোক আর যা হোক, তোমাদের যাতে কোথাও না আটকায় এজন্য এটা বলে দেওয়া, ঠিক আছে। 5.678, 5.67 × 10⁻8, জাস্ট এটা মনে রাখবে। যদি কোশ্চিন আসে তো এটাই। আরেকটা কি ছিল, A+R+T, একটা হচ্ছে শোষিত, একটা সঞ্চালিত, আর আরেকটা হচ্ছে তোমার হচ্ছে প্রতিসারিত। এটার মান কি 1, ঠিক আছে। এই পর্যন্তই। তো যদি এই কয়টা টাইপ তোমরা দেখতে পারো, তাইলেই তোমরা আর কি এখান থেকে যেই কোশ্চেনই আসুক ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবে। ওকে, এই পর্যন্ত তাহলে তোমাদের ছিল আধুনিক পদার্থবিজ্ঞানের ক্লাস। আর হয়তো আমি একটা ক্লাস নিতে পারি, সেই ক্লাসে তোমাদের 2টা চ্যাপ্টার দেখা দিব, ছোট ছোট আছে, তো এখানে বেশি টাইপ নাই, 2টা করে হয়তোবা। তো থাকো, টাটা, তোমরা ক্লাস করো। আর ক্লাস শেষে তোমরা যারা 2জন আর কি নোট শেয়ার করতেছো, তাদের নোটগুলো আমার ভালো লাগতেছে, যে শর্ট রিভিশনের জন্য 1 পেজে কিভাবে, সেকেন্ড পেপারে আর একটা হবে। ও হ্যাঁ হ্যাঁ, চলো তো 2টা, ঠিক আছে। টাটা, দোয়া কইরো তাইলে আমার জন্য। টাটা, আসসালামু আলাইকুম।